মেয়েটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, শুভ্র রিকশায় বসে আছে, ওর মনে অদ্ভুত প্রশান্তি কাজ করছে। অবশেষে নিজের শহরে বেশ সময় নিয়ে এলো। ওর জন্ম এই শহরে হলেও বাবা মায়ের চাকরির জন্য বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। নিজের শহর ময়মনসিংহ থেকে ভালো করে চেনে নেওয়ার দেখার সময়ও পায়নি। তবে শহরটার প্রতি ভীষণ টান, যদিও পুরো শহরটাই ধুলাবালি, ডাস্টবিন আর ড্রেনের গন্ধে ভরা। তারপরেও শুভ্রর ভীষণ ভালো লাগছে। বেশ কিছুদিন এখানে থাকতে হবে। এখানে এবার সেজন্য খুব খুশি। আজও গন্তব্য শশী লজ। ময়মনসিংহের সমৃদ্ধ প্রাচীন ঐতিহ্যের জলজান্ত নিদর্শন। এখন পরন্ত বিকেল। রিক্সা শিলজের সামনে এসে দাঁড়ানো, ভাড়া মিটিয়ে টিকিট কেটে আশেপাশে ঘুরে ঘুরে দেখে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে আগের জমিদারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা। তাই দেখতে দেখতে হঠাৎ একটা মূর্তির সামনে এসে দাঁড়ালো। মার্বেল পাথরের তৈরি, ফুট 1.5 উচ্চতা হবে, গ্রিক ধাঁচের। এত সুন্দর এক শিল্পকর্ম এখানে দেখতে পাবে শুভ্রতা আশাই করেনি। ওর চোখ আটকে গেল মূর্তির চোখের দিকে, এবং মূর্তির দু চোখ অদ্ভুত বেদনা আকীর্ণ দৃষ্ট, যেন কারো প্রতিরক্ষার পথ চেয়ে থাকতে থাকতে ক্লান্ত। দারোয়ানের ডাকে সম্মিত ফিরে পেল। সময় শেষ হয়ে গেছে, এখন বেরিয়ে যেতে হবে। ও বেরিয়ে আরো ঘোরাঘুরি করে বাসায় চলে এলো। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। বিকেলে বেশ হাঁটাহাঁটির জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। ঘুমের ওর মনে হলো কে যেন ডাকছে। ও উঠে বসলো বিছানায়। আশ্চর্য হলেও দেখলো ও শুয়ে আছে বিশাল বড় এক খাটে, সম্পূর্ণ অপরিচিত এক রুমে। আশেপাশে আসবাবপত্র বেশ প্রাচীন ধাঁচের। এরপর রুমের বাইরে থেকে নারী কণ্ঠে আবারও একটা ডাক শুনতে পেল। বড় করুণ কণ্ঠে কে যেন আহ্বান করছে। সম্মিলিত হয়ে দরজাটা খুলে হলওয়ে থেকে বেরিয়ে এলো। সামনে একটি লোহার ঘোরানো সিঁড়ি দেখতে পেল। ওপরের দিকে চলে গেছে। তার কোণায় একটা নারীর ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই বিকেলের দেখা মূর্তিটা পরিপূর্ণ জীবন্ত রূপ দান করেছে। পুরো শরীর থেকে যেন আবছা আলো বের হচ্ছে। শুভ্রকে হাতের ইশারায় ডাকলো সেই ছায়া মূর্তিটি। ও এগিয়ে গেল, অনুসরণ করে ছাদে উঠে গেল। এরপর ছায়া মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরল। শুভ্র প্রচন্ড ঘুম পেল। ওর টের পেল ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অতল কোনো গহ্বরে। হঠাৎ ও ধরফর করে উঠে বসলো নিজের পরিচিত বিছানায়। পুরো শরীর যেন ঘামে ভিজে গেছে। বাইরে মসজিদে ফজরের আজান হচ্ছে। আজানের শব্দে ওর ঘুমটা ভেঙে গেছে। এতক্ষণ স্বপ্ন দেখছিল বুঝতে পারলো, কিন্তু পুরো শরীরের ব্যাপক ক্লান্তি লাগছে। একই সাথে তীব্র আকর্ষণ অনুভব করছে ও মূর্তিটা আবারও দেখার। পাত্তা দিল না অনুভূতিটাকে, আর ঘুমাতেও পারল না। বারান্দায় এসে বসলো। আকাশ মেঘলা, বাতাসে বৃষ্টির গন্ধ রুমের ভেতরে পায়চারি করছে। ভোরটা পার করে দিল। সকাল 10টা বাজতেই নিজেকে আর আটকে রাখতে পারল না। বাইরে আকাশ যেন ভেঙে বৃষ্টি হচ্ছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কেউ বেরোনোর চিন্তাও করবে না, কিন্তু শুভ্র রেইনকোটটা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য শশী লজ। কোনো রিক্সাওয়ালাই যেতে চাইল না। বহু কষ্টে একজনকে ডাবল ভাড়া দিয়ে রাজি করালো। শশী লজ গেট থেকে ভেতরে ঢুকতে দেখলো দারোয়ান চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। এমন ঝড়জনের দিনে কেউ আসবে প্রত্যাশাই করেনি। চরম বিরক্তি নিয়ে তাকে টিকিট দিল। শুভ্র টিকিট নিয়ে হন্তধন্ত হয়ে ভেতরে ঢুকে গিয়ে দাঁড়ালো মূর্তিটার সামনে।
পুরো ভবনে আর কোনো লোককে দেখেনি শুভ্র। আজকে মূর্তির সামনে তাকিয়ে অদ্ভুত এক বিষয় লক্ষ্য করলো। মূর্তিটি যেন রাতারাতি বদলে গেছে, চোখ থেকে দুঃখের ভাবটাও যেন উধাও। ওই মূর্তিটা চোখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে ওর ঘুম পাচ্ছে, চোখ দুটো যেন ভারী হয়ে আসছে, কিছুতেই যেন খুলে রাখতে পারছে না। এরপর ওর আর কিছুই মনে নেই। হঠাৎ নিজেকে ও আবিষ্কার করলো শশীরাজ পুরনো স্নান ঘরের মেঝেতে। প্রচন্ড দুর্বল লাগছে ওর। টলতে টলতে বেরিয়ে এলো। দারোয়ান অদ্ভুত এক দৃষ্টিতে দেখলো ওকে। বাসায় এসে বিছানায় পড়লো। উঠলো সে সন্ধ্যায়। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে চমকে উঠলো। একদিনে ওর মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। প্রচন্ড ডিহাইড্রেশনে চোখ মুখ যেন বসে গেছে। এরপর কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে আর কেউ বাইরে যায়নি। শরীর দুর্বলতার যেন কেটে গেছে। আবারও ঘুরে বেড়ানোর প্ল্যান করে বেরিয়ে পড়লো। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আবারও সন্ধ্যায় বাসায়। মাঝরাতে বাইরে মেঘ ডাকছে, শীতল বাতাস বইছে এবং ঘুমানোর জন্য আদর্শ রাত এটা। শুভ্র শুয়ে ঘুমিয়ে পড়লো। আবারও শেষ রাতে ঘুম ভেঙে গেল। আগের মতো একই স্বপ্ন দেখছে। আমার সে আগের অনুভূতি, তীব্র আকর্ষণ, অমোঘ টান যেন কাজ করছে মূর্তিটার সামনে যাওয়ার জন্য। সকাল হওয়া অবধি ছটফট করে অপেক্ষা করছে। শশীরাজ খোলার সময় হতে আগের মতো বেরিয়ে পড়ল। ঘোর বর্ষায় মেঘাচ্ছন্ন আকাশ। এই সকালবেলায় মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে এসেছে। আজকে দারুণ কিছুটা সন্দেহের চোখে তাকাচ্ছে। এই ঝড় বাদলের সময় শুভ্র পরপর উপস্থিতি তার কৌতূহলের উদ্রেক করছে। শুভ যথারীতি তাড়াহুড়ো করে আবারও সেই মূর্তিটার সামনে এসে দাঁড়ালো। আজকে খেয়াল করলো মূর্তিটা যেন আরো বেশি জীবন্ত হয়ে উঠছে। ঠোঁটগুলো যেন লালচে রং ধারণ করেছে। চাপা হাসি যেন খেলা করছে দুটো চোখে। চোখ দুটো যেন জল জল করছে, নীলচে আভা বের হচ্ছে। চোখ দুটো যেন দৃষ্টি সরাতে পারছে না। আবারও ঘুম পাচ্ছে ওর। আতো ঘুম আতো জাগরণে টের পেল কার আপনে যেন স্নান ঘরের দিকে এগিয়ে চলছে। এরপর ওর সমগ্র চেতনা লোপ পেল। দারোয়ান জয়নাল বসে বসে উসকুস করছে। সেটা কি করে ভেতরে তা দেখার জন্য কৌতূহল আটকে রাখতে পারল না। আবহাওয়া যে অবস্থা, কেউ আসবে বলেও মনে হয় না। জয়নাল উঠে দাঁড়ানো, হাঁটা দিল শশীরাজের মূল ভবনের দিকে। সেটাকে ওখানে ঢুকতে দেখেছে। ভেতরে ঢুকেই প্রদর্শনীর রুমগুলোতে সেটাকে দেখতে না পেয়ে আশ্চর্য হয়েছে। খোঁজাখুঁজি করা শুরু করলো, কোথাও পেল না। ও হত বিহল হয়ে দাঁড়িয়ে রইল। তখনই স্নান ঘরের ভেতর থেকে একটা খসখসে আওয়াজ পেল। সেটা আজ এই রেনকোট গায়ে চাপিয়ে এসেছিল। তার এই শব্দ বুঝতে পেরে ধীরে ধীরে এগিয়ে গেল, কোনো শব্দ না করে। ওর ভেতরে গিয়ে যে দৃশ্যটার সম্মুখীন হলো তাতে ওর ঘাড়ের লোম সর সর করে দাঁড়িয়ে গেল। তীব্র আতঙ্ক ভরা দৃষ্টিতে দেখলো ফুট দেড়েক উচ্চতায় একটা নারী মূর্তি সেটার বুকের উপরে বসে গলায় মুখ ডুবিয়েছে। যেটা অচেতন অবস্থায় পড়ে আছে মেঝেতে। যে প্রাণীটিকে দেখছে তার জয়নালের অপরিচিত নয়। এখানে একটা মূর্তি যা সে আগে বহুবার দেখেছে, কিন্তু এখন তার নির্জীব মূর্তি নয়, জীবন্ত মূর্তি। রক্ত চুষে চলেছে ছেলেটার গলা থেকে। আকারে ছোট হলেও মোটেও বামুনদের মতো নয়। শারীরিক অনুপাত পরিপূর্ণ স্বাভাবিক মানুষের মতো, শুধু আকারে ছোট। মূর্তিটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে হেসে উঠল। কাঁচ লাল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে দুটি সোজানো ঝকঝকে সদন্ত সাদা মার্বেলের মতো। মুখে ত্বক যেন লাল রক্তে মেখে আছে। চোখ দুটো যেন সাপের মতো চলছে। প্রচন্ড চিৎকার করে জয়নাল বেরিয়ে আসলো গেট দিয়ে। বেরিয়ে অজ্ঞান হয়ে প্রাঙ্গণের মাটিতে লুটিয়ে পড়ল। জয়নালের চিৎকারে রীতিমতো শুভ্র ঘোর কেটে গেল। অতিরিক্ত রক্ত হারিয়ে দুর্বলতার সাথে চোখ খুলতে পারেনি, কিন্তু শব্দ শুনে বুঝলো কি যেন একটা হুটোপুরি করে সরে গেল ও শরীরের ওপর থেকে। কিছুক্ষণ পর টলতে টলতে বেরিয়ে এলো। অজ্ঞান দারোয়ানকে খেয়াল করার মতো শারীরিক অবস্থা ওর ছিল না। বাইরে প্রবল বর্ষণের জন্য দারোয়ান চিৎকার করার কোনো কানে যায়নি। শুভ্র গেটের বাইরে বের হয়ে ভ্রাস্তের মতো হাঁটতে লাগলো। ও বুঝতে পারছে এই জায়গা থেকে ওর দূরে সরে যেতে হবে। হঠাৎ করে রাস্তার ওপর মুখ থুবড়ে পড়লো। এরপর জেগে উঠে নিজেকে আবিষ্কার করলো হসপিটালের বিছানায়। পাশে
পাশে উদ্বিগ্ন চোখে আত্মীয় স্বজনদের তাকিয়ে আছে। ব্লাড দেওয়া হচ্ছে শরীরে। ডক্টররা বলছে সিভিয়ার অ্যানিমিয়া, কিন্তু কোনো কিছুই যেন বুঝতে পারছে না। গলায় শুকনো দাগের দাগ যেন চোখে পড়েনি, কারণ কেউ গলায় দাগ খুঁজতেও যায়নি। অন্যদিকে সিকিউরিটি গার্ডরা জয়নালকে দেখে খুঁজে পায় ওখানে। কিছুটা সুস্থ হলে জয়নাল ঘটনাটা খুলে বললেও কেউ বিশ্বাস করেনি। ভেবেছে নেশা করে বলছে হয়তোবা, তাই ধামাচাপা দেওয়ার জন্য উল্টো পাল্টা বলছে। জয়নাল চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে গেছে। সে যা দেখেছে তারপর এখানে থাকার সাহস তার ছিল না। শুভ্র সুস্থ হওয়ার কিছুদিন পর গ্রামের বাড়িতে গেছিল খোলা পরিবেশে কিছুদিন ঘুরে আসার জন্য। ওর গ্রাম গৌরীপুরে। গৌরীপুরে একদম বিশাল এক জমিদার ছিল। জমিদারের কিছু বংশধর এখনো রয়ে গেছে। শুভ্রর পূর্বপুরুষরা ছিলেন কিন্তু জমিদারের নাই। সেই পুরনো কথা এখনো স্মৃতিচারিত হয়ে ওর পরিবারের লোকজনের মুখে মুখে। ওর দাদি আর কেউ বেঁচে নেই। পুরনো কাজের লোকেরা বাড়ি দেখানো করে, বিশেষ করে রহিম দাদার পরিবার। রহিম হচ্ছে ওদের বহু পুরনো কাজের লোক। বৃদ্ধ মানুষটাকে সম্মানে এবং দাদাই ডাকে। ওর পরিবারে বহু ইতিহাসের সাক্ষী লোক। হঠাৎ করে কথায় কথায় একদিন গল্প উঠলো, জমিদারের পরিবারে নাকি একটা সময় অভিশাপ লেগেছিল। কয়েক বছরের মধ্যে জমিদারদের কয়েকটা ছেলে সন্তান নাকি রক্ত শূন্যতায় ভুগে মারা গেছে। এটা শুনে আচমকায় শুভ্রর যেন একেবারে চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্যগুলো। শ্বেত পাথরের মূর্তি, প্রাপ্তিস্থান গৌরীপুর জমিদার বাড়ি। এই লেখাটি ছিল শশীলজের সেই মার্বেলের নারীর মূর্তির পায়ের কাছে। ওর কাছে নিমেষেই পরিষ্কার হয়ে গেল এটা কোনো অভিশাপ নয়। ওই প্রস্তর পিশাচিনী ছিল সেই রক্ত শূন্যতায় জমিদার সন্তানের মৃত্যুর কারণ। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনার নাম তৃষ্ণার্ত মূর্তি। ঘটনার মূল লেখক ফায়াজ আহমেদ। যে ঘটনাটি কালেক্ট করেছি আমি সুমন সরকার। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ সো মাচ সুমন সরকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর ইউ বিউটিফুল স্টোরি। অ্যান্ড আশা করছি আপনার স্টোরি অসম্ভব রকম ভালো হয়েছে। অ্যান্ড সবার কাছে আশা করছি দারুণ রকম সুন্দর লাগবে স্টোরিটা। বিকজ স্টোরি যখন ভালো হয় তখন সব কিছু অনেক সুন্দর হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই অসাধারণ ঘটনার জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছি ভাই। অ্যান্ড আই বিলিভ পরবর্তী ঘটনা আরো দারুণ রকম সুন্দর হবে। বিকজ আই নো আপনি কতটা সুন্দর ঘটনা দেখেন। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ ঘটনার জন্য। সো আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমি আর দেরি না করে চলে যেতে চাই পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। পদ্মার বুকে জ্যোৎস্নার আলো পড়ছে। দৌতির জল যেন রূপোর মতো ছলছল করছে। রাতের নীরবতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে কোথাও দূরে শিয়ারের হুক্কা হওয়া ডাক। নৌকার ছুঁয়ের এক পাশে বসে বৈঠা বাইছিল বতিন মাঝি। তার সঙ্গে নৌকা ছিল তিনজন যাত্রী, একজন গ্রাম্য হাকিম, একজন স্কুল শিক্ষক আর একজন ব্যবসায়ী। তাদের গন্তব্য ছিল ওপারের গ্রাম, যেখানে সকালে একটা হাট বসবে এবং গভীর রাতে নদী পার হওয়ার ঝুঁকি থাকলেও তারা মতিন মাঝির নৌকা ভাড়া করেছিল। মতিন মাঝি ছিল অভিজ্ঞ একজন মাঝি। পদ্মার ঢেউ আর বাতাসের ভাষা তার চেয়ে কেউ ভালো বুঝত না। হঠাৎ শিক্ষক সাহেব বলেন, মতিন মাঝি, রাতের নদীটা বড়ই ভয়ঙ্কর লাগে। এমন নির্জন রাতে তোমার কোনো ভয় করে না? মতিন মাঝি হালকা হাসি দিল। তার মুখে ছিল এক ধরনের রহস্যময় হাসি। তারপর বললেন, ভয় পায় না সাহেব, তবে একদিন যে ভয় পেয়েছি না, একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটছিল আমার সাথে। ব্যবসায়ী সাহেব কৌতূহলী হয়ে বললেন, কি ঘটনা মাঝি বাবু, শুনতে চাই।
মতিন মাঝি একবার চারপাশ তাকিয়ে নিল। নদীর কালো জলে বৈঠার শব্দ ছাড়া আর যেন কিছুই শোনা যায় না। তারপর একটু নিচু গলায় বলতে শুরু করলো, এই নদীতে আমি ছোটবেলা থেকে নৌকা বাই। এই পদ্মা স্রোত, ঢেউ, বাতাস সবই আমার চেনা। কিন্তু একবার এমন কিছু দেখেছিলাম যা আমার জীবন একেবারে বদলে দিয়েছে। সে এক নিশুতি রাত ছিল, ঠিক আজকের মতো। আমি তখন বয়সে তরুণ ছিলাম। একদিন রাতে একা একা নৌকা নিয়ে যাচ্ছিলাম আমাদের পাশের গ্রাম চরভাসনের দিকে। অনেক রাত হয়ে গেছিল, তাই নদীর পাড়ে নৌকা চড়ে ভিড়ে একটু বিশ্রাম নিলাম। তখন নদীর ওপারে পুরনো বট গাছ ছিল। লোকজন বলে এই গাছটা নাকি অভিশপ্ত। আমি ওসব কথা বিশ্বাস করতাম না বাবু, কিন্তু সেদিন যা করলো না তার ব্যাখ্যা আমি কখনো খুঁজে পাইনি। রাত তখন প্রায় 2টো বাজবে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। একটা মেয়ের কণ্ঠ শুনে খুব মিষ্টি গলায় যেন কেউ ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই, একটু পার করে দাও না। আর ভাবলাম এত রাতে এখানে কি আসবে। চারপাশে তাকিয়ে দেখি শুভ্র চাঁদের আলোয় একজন মেয়ে দাঁড়িয়ে আছে নদীর চরে। সাদা শাড়ি পরে আছে, মাথার চুলগুলো যেন খোলা, আর পা দুটো পানির মধ্যে ডুবে আছে। আমি চমকে গেলাম, কারণ মেয়েটার মুখটা একদম অস্বাভাবিক ফ্যাকাশে। ওর ওর মানুষ নয়, যেন অন্য কিছু। কিন্তু আমি তখন ভয় পাইনি। ভাবলাম কোনো একটা বিপদগ্রস্ত মেয়ে হবে। আমি বললাম, আপনি কে? এত রাত এখানে কি করছেন? মেয়েটি একদম শান্ত গলায় বলল, আমি ওপারে যাব, মাঝি ভাই, আমাকে পার করে দাও না। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কিন্তু একজন মানুষ সাহায্য চাইছে, তাই ফেরানোর কোনো উপায় নেই। আমি বললাম, আসেন নৌকায় ওঠেন। মেয়েটা ধীরে ধীরে আমার নৌকায় উঠে বসলো। আমি যখন বইটা বাইতে শুরু করলাম তখন অদ্ভুত এক ঘটনা ঘটা শুরু করলাম। নৌকা চলতে শুরু করার সঙ্গে সঙ্গে আশেপাশে সব কিছু যেন থেমে গেল। নদীর ঢেউ, বাতাসের শোষ শব্দ সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। এমনকি আমার নিজের হৃৎপিণ্ডটার দুধ পানি আমি শুনতে পাচ্ছিলাম। আমি বেটার দিকে তাকিয়ে থাকলাম। সে একদম চুপচাপ বসে আছে, কিন্তু তার মুখটা আগের মতো নেই। চোখ দুটো বড় বড় হয়ে আছে, আর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। আমার গা শিউরে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছুই বললাম না, শুধু দ্রুত নৌকা বাইতে লাগলাম। এরপর মেয়েটা হঠাৎ করে হাসতে শুরু করলো, একটা অস্বাভাবিক কর্কশ হাসি। সেই হাসির শব্দ শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপর যা ঘটলো তা আমি কখনো ভুলতে পারবো না। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর ধপ করে নদীতে ঝাঁপ দিল। আমি চিৎকার করে উঠলাম, বললাম, এটা কি করলেন? আমি দ্রুত নৌকা থামিয়ে তাকিয়ে দেখি কোথাও কিছু নেই। নদীর পানি থমথমে শান্তি, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। বেটা হয় মেরে গেছে, চোখের সামনে অদ্ভুত ভাবে হয় মেরে গেল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি দ্রুত বইটা বাইতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব তীরের দিকে যেতে চাইলাম, কিন্তু তখনই শুনতে পেলাম সে ভয়ঙ্কর গলা, মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে ফেলে যাচ্ছ, কিন্তু কেন? আমি 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 ঘুরে তাকালাম, দেখি সে মেয়েটা আবারও নৌকায় বসে আছে। তার চুলগুলো ভেজা, তার চোখ দুটো একদম লালচে। আমি আর থাকতে পারলাম না, চিৎকার করে কান্না পড়তে লাগলাম, চোখ বন্ধ করে বৈঠা পাইতে লাগলাম, যত জোরে পারি বৈঠা পাইতে লাগলাম। হঠাৎ করে একটা ঝড়ের মতো বাতাস বইতে লাগলো, আর কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে গেল। আমি যখন চোখ খুললাম তখন দেখি আমি নদীর ওপারে পৌঁছে গেছি, আর সেই মেয়েটি আর কোনো চিহ্ন নেই। সেদিনের পর থেকে বুঝলাম নদীতে শুধু মানুষ চলে না, অসুরেরও কিছু থাকে। মতিন মাঝির গল্প শুনে 3 জন যাত্রী একেবারে নিস্তব্ধ হয়ে গেল। নৌকার বাতাস ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর নদীর ঢেউ যেন আরো রহস্যময় মনে হচ্ছিল। শিক্ষক সাহেব বিশেষ করে বললেন, তাহলে কি সত্যি নদীতে ভূত আছে? মতিন মাঝি হেসে হেসে বলল, ভাই সাহেব, বিশ্বাস করুন আর নাই করুন, আমি জানি এই নদীতে এমন কিছু আছে যা আমার চোখে দেখিনি। তো
মাঝে মধ্যে তারা দেখা দেখতে চলে আসে। নৌকা ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলল, আর চারপাশের অন্ধকার যেন কোথাও এক অদ্ভুত হাসির শব্দ মিশেছিল। মতিন মাঝির কথা শেষ হতেই নৌকার 3 জন যাত্রী নিস্তব্ধ হয়ে গেল। রাতের বাতাস হালকা ঠান্ডা হয়ে এসেছে, আর নদীর ঢেউ শব্দ যেন গভীর আরো রহস্যময় মনে হচ্ছিল। শিক্ষক সাহেব গলা খাঁকড়ে দিয়ে বললেন, তারপর কি হলো মাঝিবাবু, বলুন না। আপনি তো নদীর ওপারে পৌঁছালেন, কিন্তু বেটার কোনো খোঁজ খবর পালেন না? মতিন মাঝি মৃদু একটা হাসি দিল, কিন্তু তার চোখ মুখে এক অদ্ভুত চাপা আতঙ্কের ছাপ ছিল। সে একটু থেমে আবারও বলতে শুরু করলো, শোনেন, ওই রাতে আমি নদীর ওপারে গিয়ে দেখি আশেপাশে কেউ নেই। নদীর ধারে একটা পুরনো অশ্ব গাছ আছে, তার নিচে বসে আছে। আমি জিরিয়ে নিলাম, তখন আমার শরীর কাঁপছিল। হঠাৎ করে গাছের পাতার মধ্যে এক অদ্ভুত শব্দ হলো, যেন কেউ আমার চারপাশে ঘোরাঘুরি করছে। আমি যেন ভয় জমে গেলাম। তারপর হঠাৎ করে গাছের ডাল থেকে একটা সাদা কাপড়ের টুকরো নেমে এলো, ধীরে ধীরে ভেসে এসে আমার নৌকায় ছয় পড়ল। আমি হাত দিয়ে ধরতে ঠিক এটা কোনো কাপড় নয়, বরং একটা মানুষের শাড়ির আঁচল। সে মুহূর্তে আমার মাথার ভেতরে রীতিমতো বিদ্যুৎ চমকে যেল, আর চিন্তা এলো, এটা নিশ্চয়ই সে বেটার শাড়ি। আমি দৌড়ে নৌকায় উঠলাম, বইটা হাতে নিয়ে দ্রুত সম্ভব নদীর বিপরীত দিকে ছুটতে লাগলাম। কিন্তু তখনই শুনতে পেলাম সেই পরিচিত কণ্ঠস্বর, মাঝি ভাই, এভাবে পালিয়ে যেতে নেই। আমি আর পিছনে তাকাইনি সাহেব, আমি আর পিছনে তাকাইনি। আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল, কিন্তু আমি মনে প্রাণে বই থামাইতে লাগলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার নৌকার পিছনে বসে আছে, আমার গায়ের পিছনে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ পর দেখি দূরে আমার গ্রামের ঘাট দেখা যাচ্ছে। মনে একটু শান্ত হলো, কিন্তু তখন ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। হঠাৎ নদীর পানি ভয়ঙ্কর খোলাটে হয়ে উঠল, আর এক বিশাল ঢেউ তুলে আমার নৌকায় কেঁপে উঠল। মনে হলো কেউ যেন তলা থেকে আমার নৌকাটাও উল্টে দেওয়ার চেষ্টা করছে। আমি প্রাণপণে দোয়া পড়তে লাগলাম, আর তখনই নৌকার ঠিক সামনে সে বেটা আবার দেখা দিল। এবার সে পানির ওপরে দাঁড়িয়েছিল। হ্যাঁ সাহেব, একদম পানির ওপরে দাঁড়িয়েছিল, একদম পানির উপরে। সে যেন ডুবছিল না, তার চুলগুলো ভেজা ছিল, চোখ দুটো একদম রক্ত লাল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলে মাঝি ভাই? আমাকে কি পার করে দেবে না? আমি তখন আর কিছু না ভেবে প্রাণপণে আমার নৌকা সরিয়ে নিলাম। নৌকা কেঁপে উঠল, কিন্তু আমি কোনো রকমের নদীর ধারে এসে পৌঁছালাম। যেই তীরে নামলাম, দেখি গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তখন একদম কথা বলতে পারছিলাম না, শুধু হাঁপাচ্ছিলাম। তারা আমাকে ধরে নিয়ে গেল, আর তখন সবকিছু খুলে বললাম। তখন গ্রামের একজন বৃদ্ধ বলে উঠলেন, আব্বা, বলেন, তুই কি জানিস এই কাকে তুই পার করেছিলিস? সত্যি করে বল, তুই কি জানিস? আমি মাথা নাড়িয়ে বললাম, জানি না। তখন তিনি বললেন, ওই চন্দ্র দাসনের বট গাছের নিচে কয়েক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছিল, বুঝতে পেরেছিস? লোকজন বলে সে মাঝে মধ্যে রাতে মাঝিদের ডাকে, আর কেউ যদি নৌকায় টানে তাহলে তাকে জীবিত আর ফিরে আসে না। আমার শরীর এমন কথা শুনে রীতিমতো কেঁপে উঠলো। সাহেব, আমি কি বলবো, আমি তো আর মরতে মতো বেঁচে গেছি। তার মানে মতিন মাঝির গল্প শুনতে শুনতে 3 জন যাত্রীর মুখ একদম যেন ফ্যাকাশে হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে গল্পটা কি সত্যি নাকি শুধু রহস্যময় একটা কাহিনী। ব্যবসায়ী সাহেব একটু কাঁপা কাঁপা গলায় বললেন, তারপর সে বেটিকে আবার তোমাকে ডাকতে এসেছিল? সত্যি করে বলো তো। মতিন মাঝি গভীর শ্বাস নিয়ে বলল, সাহেব, এরপর অনেক রাতে আমি নদীর বুকে নৌকা বাড়িতে বেরিয়েছিলাম, আর মাঝে মাঝে সেই ডাক শুনেছি, মাঝি ভাই, মাঝি ভাই। কিন্তু আমি আর কখনো ফিরে তাকাইনি, কখনো না। কারণ আমি জানি একবার যদি তাকাই তাহলে হয়তো ফিরে আসতে পারবো না আমি। নৌকা তখন তীরের দিকে পৌঁছে গেছে। চারপাশের কুয়াশা যেন জমতে শুরু করেছে, আর রাতের হাওয়া একটু একটু করে ঠান্ডা হয়ে এসেছে। 3 জন যাত্রী আর কোনো কথা বলল না। তারা চুপচাপ নৌকা থেকে নেমে ঘাটের দিকে হাঁটতে লাগলো। সবাই মনে মনে ভাবতে লাগলো, এই পথটা আমাদের বুকে সত্যি কি কিছু আছে, নাকি কিছু গল্প সত্যি হয়ে যায়?
জিফরি ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। আশা করছি গ্রাম বাংলার ঘটনা সবার পছন্দ, তাই সবার জন্য নিয়ে এলাম আজকে গ্রাম বাংলার ঘটনা বা গ্রাম বাংলার ভূতের গল্প। আশা করছি গল্পটি ভালো লাগবে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জিফরি ভাইয়ের এই প্ল্যাটফর্মটিকে অনেক দূর নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন, দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দেবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। জিফরি ভাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশকে, এবং ভৌতিক দুনিয়া অনেক অনেক দূরে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। ওয়াও, অনেক অনেক দিন পর, বেসিক্যালি অনেক দিন পর আবারও আলহামদুলিল্লাহ অনেকদিন পর গ্রাম বাংলার ভূতের গল্প পেলাম। আমার 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 খুব পছন্দের একটা সেগমেন্ট। ও মাই গড, আসলে কি বলবো আমি জানি না, মানে আমার জানার বাইরে। বিকজ সত্যি আমি মন থেকে এরকম একটা স্টোরি চাচ্ছিলাম যে গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে চাই, শোনাতে চাই সিরিয়াসলি। অ্যান্ড ওয়াও, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম পারফেক্ট হরর স্টোরি। মনে হচ্ছে আমার চোখের সামনে সবকিছু ভাসছে। অসম্ভব ভালো লেগেছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি ভালো লেগেছে। অ্যান্ড আই বিলিভ যে আপনারা সবসময় যেরকম স্টোরি শুনতে চান সেরকম স্টোরি শোনানোর চেষ্টা করছি আমি। বিকজ আমি জানি যে আপনারা যা শুনতে চান সেভাবে যদি স্টোরি শেয়ার করি তাহলে আপনারাও আনন্দ পান, আর সেটাই তো আমি চাই, আপনাদের আনন্দ দিতে। এনিওয়েজ, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই সেই নেক্সট স্টোরিতে। আশা করছি নেক্সট স্টোরি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। গভীর রাত, ঘরে মৃত স্ত্রীর লাশের পাশে বসে বাবলু মিয়া ভাবছে কাকে এই রাতে ডেকে আনা যায় সকাল পর্যন্ত ওর সঙ্গ দেওয়ার জন্য। একজন মৃত মানুষের সাথে রাত কাটানো সহজ কথা নয়। প্রতি মুহূর্তে এক অদ্ভুত ভয় যেন জড়িয়ে ধরছে তাকে। তাই কাউকে ডাকা প্রয়োজন, কিন্তু কাকে ডাকবে সে? সমাজে আর 10টা ভালো মানুষের মধ্যে সে যে পড়ে না। চুরি ডাকাতি করে দিন চলে তার। একবার ধরা খেয়ে কানটা পর্যন্ত কাটা গিয়েছে। কি করার? পেটের কথা ভুলে গেলে তো আর চলবে না। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, আর ভাবনার জল যেন ফেলে দিল। এত রাতে কে এসেছে তার বাড়িতে ভেবে পেল না সে, কিন্তু তার ডাকার আগে কেউ এসেছে তার কাছে। এতে মন্দই পাখি। উঠে গিয়ে দরজাটা হালকা খুলতে একটা মেয়ে অব ফুটে উঠল অন্ধকারে। দরজাটা সম্পূর্ণ খোলার পর ঘরের আলো গিয়ে পড়ল মেয়েটার উপরে। বাবলু মিয়া বুঝতে পারল মেয়েটার সৌন্দর্য কল্পনার বাইরে, একে বর্ণনা করা যায় না। ঘরের আলো মেয়েটার উপরে পড়লেও যেটা মনে হচ্ছে মেয়েটা থেকে চারপাশ আলো ছড়িয়ে পড়ছে। আমি ঈশ্বরী, কেমন আছেন আপনি? বলে মেয়েটা এক অদ্ভুত হাসি দিয়ে বাবলু মিয়ার চোখের দিকে তাকালো। বাবলু মিয়া কোনো কথা বলতে পারল না। বিষয়টা এমন যে সে কথা বলতে চাইছে, কিন্তু কিছু একটা তার মুখ বন্ধ করে রেখেছে। একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আমি এসেছি আপনার উপকার করতে। বা কি উপকার? বলতেই বাবলু মিয়া বুঝতে পারলো তার আওয়াজটা ফিরে এসেছে। শব্দগুলো তার এবং পাশের জনের কানে যাচ্ছে। আপনার কাটা কানটা আমি আপনাকে ফেরত দেব বলে মেয়েটা বাবলু মিয়ার চোখের দিকে তাকালো। সে চোখের ভেতরে কি লুকিয়ে আছে বাবলু মিয়া তা জানে না। শত চেষ্টা করেও চোখের ভাষা পড়তে ব্যর্থ হলো সে। শুধু এক আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ঈশ্বরের সাথে সাথে দেখা হওয়ার পর 5 মাস হয়েছে। এখনো মানুষ বাবলু মিয়াকে হাজারটা প্রশ্ন বিদ্ধ করে, কিন্তু প্রশ্নগুলো সব একই। তার কাটা কান কি করে গজানো নতুন করে। যখনই কেউ প্রশ্ন তুলে তার কান নিয়ে সে নানা কথা কাটিয়ে দেয়।
এদেরকে সত্যটা কখনোই বলা যাবে না। সত্যিটা না বললেও হাজারটা মানুষ হাজারটা বানোয়াট কথা ইতিমধ্যে ছড়িয়ে দিয়েছে চারিদিকে, কিন্তু এগুলো নিয়ে তার মাথা ব্যথা নেই। নিজের কান ফিরে পেয়েছে, এটাই তো অনেক। এবার আর কেউ তাকে কান কাটা বাবলু বলে ডাকতে পারবে না। এর চেয়ে বেশি আর কি চাই? সবকিছু যেন ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যাটা শুরু হলো গত 2 মাস থেকে। 2 মাস ধরে ঠিক মতো খেতে পারছে না বাবলু মিয়া। যাই খায় বমি হয়ে যায়। এছাড়াও হাজারটা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। হাসপাতালে ভর্তি হয়েছে 15 দিন হলো। অবস্থা নিহায়ত অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় ভর্তি হতে হলো। হসপিটালের বেডে শুয়ে এসব ভাবছে সেই রাতের কথা। সেই রাতে ঈশ্বরদী দরজা ছুঁয়েছিল তার। সেই সৌন্দর্যের কথা ভেবে যা দিয়ে রীতিমতো ধুয়েছিল তার। ভাবে কখনো কি আমারও সাথে দেখা হবে? হয়তোবা হবে, হয়তোবা হবে না। এসব ভেবে তার দুঃস্ব দিন যেন শেষ হচ্ছিল। আজকাল ডাক্তাররা কেমন যেন তাকায় তার দিকে। সে তাকানো দেখে বুঝতে পারে সে বেশি দিন বাঁচবে না। এই তাকানো এখন মৃত্যুর থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কিন্তু যত সময় যাচ্ছে সে নিজের মৃত্যুকে গ্রহণ করে নিচ্ছে ধীরে ধীরে। আর যাই হোক, সে যা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু মরে যাওয়ার আগে যে তার আরো একটা কাজ বাকি আছে। পরদিন সকালের জন্য অপেক্ষা করতে থাকে সে। সকালে ডাক্তার আসতে সে ডাক্তারকে বলল তার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত কথা, যার সৃষ্টি হয়েছিল ঈশ্বরের আবির্ভাবে। আপনি বলছেন আপনি আপনার মৃত স্ত্রীর কান খেয়েছেন, তাই আপনার কান কাটা কান আবারও গজিয়েছে? হ্যাঁ বলে ডাক্তার বিস্ময় দৃষ্টিতে বাবলুর দিকে তাকিয়ে থাকতো। প্রথমে ভাবলো বাবলু মেয়ের মধ্যে পাগল হয়ে গেছে, কিন্তু পাগল হওয়ার অন্যান্য লক্ষণ তার ভিতরে দেখা গেল না। বোঝা গেল সে উনি যা বলছেন তা তিনি বুঝেই বলছেন। আব্দুল হামিদ তার সামনে থাকা খাবারগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোনো খাবার দিয়ে খাওয়া শুরু করবেন সেটা বুঝতে পারছেন না। এমন সময় বাইরে থেকে কেউ একজন বলে উঠল, স্যার আসতে পারি? আরিফ নাকি? হ্যাঁ এসো বলে হামিদ সাহেব ভাতের উপরে শুটকি মাছের ঝোলটা পাতে তুলে নিলেন। আরিফ ছেলেটাকে হামিদ সাহেবের বেশ ভালো লাগে। সদ্য পুলিশে জয়েন হওয়া তরুণ অফিসার আরিফ। সবকিছুতেই তার কৌতূহল আর উত্তমতা হামিদ সাহেবকে তার নিজের তারুণ্যের কথা মনে করিয়ে দেয়। তা হয়তোবা এই ভালো লাগা। দাও, তুমি বলতে চাইছো ঘটনা সত্য? বাবলু মিয়া সত্যিকে তার মৃত স্ত্রী কান খেয়েছে আর তার সত্যি নতুন গান গুজেছে? প্রশ্ন করে আরিফের অর্থ বিধ্বস্ত মুখের দিকে তাকালেন আব্দুল হামিদ। জি স্যার, আমি বাবলু মিয়ার স্ত্রীর দাফন কাফন যারা করেছিল তাদের সাথে কথা বলেছি। তারা দেখেছেন তার স্ত্রী লাশের একটা কান ছিল না, যেখানে ওনার যে জীবিত অবস্থায় একদিন আগেও যারা দেখেছেন তারা বলেছেন যে তার কান ঠিক ছিল। আর বাবলু মিয়ার কান কাটা যায় তার স্ত্রীর মৃত্যুর 2.5 বছর আগে। কিন্তু আরিফ, এটা তো অসম্ভব। মানুষের হাত পা কেটে কেটে তা তো আর গজায় না। আমাদের আঙ্গুল করে দেখো না, এই যে বা পায়ের যে আঙ্গুলটা হারিয়েছি আজ বছর করলো, নতুন করে গজিয়েছি কি? হয়নি তো। সেটা তো আমি জানি না স্যার, এই বিষয়ে আমার অদ্ভুত লাগেছে, তাই কিছুদিন ধরে রিসার্চ করেছি এই বিষয়ে। এর থেকে অনেক কিছুই আমার নজরে আসলো। কি কি নজরে এলো তোমার, বলো শুনি। স্যার, 1999 সালে ফিলাডেলফিয়ার একজন গবেষক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার কিছু ইঁদুর নিয়ে গবেষণা করতেছিলেন। তারা দেখছিলেন সে ইঁদুরগুলোর লেজ কেটে নতুন লেজ গজাতেছে, এমনকি অপটিক নার্ভ, স্পাইনাল কর্ডের অংশ কেটে নেওয়ার পরেও তা সম্পূর্ণ পুরনো যেতেছে। তুমি কি ইঁদুরের সাথে মানুষের তুলনা করতেছো? না স্যার, আপনি আমার কথাটা ধরতে পারেন নাই। একটু বোঝার চেষ্টা করুন। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্যই আমাদের দেহে কোনো অপ্রয়োজনীয় কোষ বৃদ্ধি পাইতে পারে না। বৃদ্ধি পাওয়ার আগে আমাদের দেহের রোগ প্রতিরোধ অবস্থা স্বাভাবিকভাবে তাতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে নতুন কোষ বৃদ্ধিতে বাধা আসবে না, এতে রিজার্ভেশন সম্ভব হতেও পারে। কিন্তু আরিফ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে তা আমাদের শরীরে নানা রোগ বাসা বাঁধবে, তাই না? এই জন্য তো বাবলু মিয়া মরতে বসেছে স্যার। তার শরীরে ক্যান্সার সহ নানা রোগ ধরা পড়েছে। তাহলে তুমি বলতে চাইছো যে বাবলু মিয়ার রোগ প্রতিরোধ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার কান আবারও গজিয়েছে? জি স্যার। তাহলে বাবলু মিয়া যে বললো
একটা মেয়ে কি জানি নাম, হ্যাঁ ঈশ্বরী। ঈশ্বরী নাকি ওকে বলেছিল ওর মৃত স্ত্রীর কান খেতে, তাহলে নাকি ওর কান আবারও বুঝে যাবে। এর ব্যাখ্যা কে দেবে? এখন কি বলবে যে মৃত ব্যক্তির কান খেয়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে? না স্যার, সেটা বলবো না। এই বিষয়টা নিশ্চয়ই অদ্ভুত, কিন্তু আমার মনে হয় ঈশ্বরী এটা বলেছে শুধুমাত্র বাবলু মিয়ার ভেতরের নিকৃষ্ট সত্তাকে বের করে আনার জন্য। আব্দুল হামিদ আর কোনো কথা বললেন না। এতক্ষণ আরিফের কথা শুনে তার পুরোপুরি বিশ্বাসও করতে পারলেন না। কেন জানি তার ঈশ্বরীকে এক অলৌকিক ক্ষমতাধর মানুষ মনে হতে লাগলো, যে তার অলৌকিক ক্ষমতা দিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছে। পায়ের কাটা দুটো আঙ্গুলের দিকে তাকালেন তিনি। সেই সাথে ঈশ্বরীর সাথে দেখা করার এক তীব্র বাসনা যেন তিনি অনুভব করলেন নিজের ভেতরে। বুকের ব্যথাটা বাড়ার কারণে আজকের দিনটা ছুটি নিয়েছেন আব্দুল হামিদ সাহেব। ছেলেমেয়ে দুটোকে হোস্টেলে থাকে, আর স্ত্রী গিয়েছে তার বাবার বাড়িতে। শুধু কল দিয়ে কাউকে বিরক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, তাই একাই ছুটি নিয়ে নিজেই খেয়াল রাখছেন। সকাল থেকে শুয়ে থাকতে থাকতে তার পিঠে ব্যথা করতে শুরু করেছে, তাই ভাবলেন এবার উঠে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই একসাথে করবেন। ওটার সময় হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করতেই উপাস থেকে একজন বলে উঠল, স্যার, বাবলু মিয়া তো মারা গেছে। কথাটা শুনেই হামিদ সাহেবের বুকটা থক করে উঠল। ব্যথাটা যেন কিছুটা কমেছিল, সেটা আবারও নাড়াচাড়া দিয়ে উঠল। ও, তোমার সাথে পরে এটা নিয়ে কথা হবে আরিফ, আমি একটা কাজ করতেছি বলেই হামিদ সাহেব ফোনটা কেটে দিলেন। ওনার গলা শুকিয়ে গিয়েছে, উঠে গিয়ে পানি খেতেও যেন ইচ্ছে হচ্ছে না, কারণ এখন বাবলু মিয়ার কেসটা তাকে ভীষণ রকম ভাবাচ্ছে। সাথে সাথে এক অজানা ভয় সৃষ্টি করেছে তার ভেতরে। এমন সময় হঠাৎ তার ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। তিনি চমকে উঠলেন, কিন্তু পর মুহূর্তের মধ্যেই ভাবলেন যে তার স্ত্রী এসেছে। ওনার স্ত্রী আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। পা দুটো একটু শক্তি সঞ্চার করে উনি দরজাটা খুললেন। দেখলেন একটা নারীর অভাব, কিন্তু এটা তার স্ত্রী নয়, একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, তবে অতীত সুন্দরী। বড় হচ্ছে যেন মেয়েটার মুখ থেকে আলো ছিটকে পড়ছে চারিদিকে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে রইলেন মেয়ের দিকে, এরপর মেয়েটার ঠোঁট দুটো ওঠানামা লক্ষ্য করলেন তিনি, আর দুটো বাক্য কানে এলো, আমি ঈশ্বরী, কেমন আছেন আপনি? জিফি ভাই, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাতে পারেন। এই ঘটনার নাম অতিথি। নান্দা সামিয়া ইসলাম শান্তা এই গল্পের লেখিকা। আমি নয়ন সরকার আবার নতুন গল্প নিয়ে হাজির হয়েছিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় নয়ন সরকার ভাই, অনেকদিন পর। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার স্টোরির জন্য। স্টোরিটা যেমন থ্রিলিং ছিল, তেমনই অসাধারণ ছিল, ঠিক তেমনই অসম্ভব রকম ভালো ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি। আই বিলিভ আপনাদের সবার কাছে স্টোরি ভয়ঙ্কর রকম সুন্দর লাগে, যার ভালো না লাগার কোনো অবকাশ নেই। বিকজ আই নো আপনারা কি ধরনের স্টোরি পছন্দ করেন। আছে কিন্তু আপনাদের পছন্দের সব স্টোরি আছে। আমি শুধু এতটুকু বলবো, আপনারা শুধু দেখতে থাকুন না ভৌতিক দুনিয়া কোথায় চলে যায়। বিকজ আপনাদের জন্য বেস্ট বেস্ট স্টোরি সবসময় কালেক্ট করি আমি। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, এবং আজকেও দারুণ দারুণ সব ঘটনা কালেক্ট করেছি আপনাদের জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট বেসিক্যালি। আমি শুধু এতটুকু বলবো, আপনারা যেখানে আছেন, যেভাবে আছেন না কেন, অবশ্যই ঘটনাগুলো শোনার পরে কমেন্ট করে জানাবেন। এটা আমার খুব ভালো লাগে। আপনারা যখন কমেন্টটা করেন তখন মনে হচ্ছে ইয়াস, ভালো লাগতো, ওয়েল একটা ভালো স্টোরি শুনেছি অ্যান্ড ভালো একটা কমপ্লিমেন্ট পেলাম। সো আপনাদের কমেন্ট আশা করি এই জন্য খুবই দরকার হয়। আর এছাড়াও বোঝা যায় যে আসলে যে ঘটনাগুলো শোনাচ্ছি এগুলো আপনাদের মনের মতো হচ্ছে কিনা, এবং আপনাদের কাছ থেকে শেয়ারও আশা করবো যে আপনারা চাইলে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। অ্যান্ড আমি এই জন্যই সবসময় বলি যে আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, চলে যাব পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন,
রাত 2টো, ব্রহ্মপুত্রের তীরে ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা বড় চারুল গাছ, তার নিচে সিমেন্টের বানানো বেঞ্চে বসে আছেন একজন যুবক, বয়স 27 হবে। সুশ্রী চেহারা, বয়স হলেও মুখটা কেমন যেন কৈশোরের চেহারা যেন চায়নি। চশমার ভেতর দিয়ে সে তাকিয়ে আছে নদীর দিকে প্রাণবন্ত মায়া ভরা দুটি চোখ দিয়ে। তার ঈষৎ লম্বা চুল যেন বাতাসে উঠছে। বসন্ত পরিষ্কার আকাশে যেন চাঁদ উঠেছে। জ্যোৎস্নার ঝকমক নদীর বুক, যুবকের পাশে মোবাইল ফোনের মৃত শব্দ যেন ভেসে উঠছে। রবীন্দ্রসঙ্গীত অর্ণবের কণ্ঠে ফাগুন হাওয়ায় করেছি যে যান। ওই গভীর রাতে নদীর পাড়ে বসে থাকা একটি যুবকের প্রিয় কাজ এটি। যদিও আজ সে এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য বসেনি, বসেছে বিশেষ প্রয়োজনে। এমন সময় নদীর তীরে নৌকা যেন এসে থামলো। দুজন নৌকা থেকে নেমে এলো, সাথে ধরাধরি করে একটা বস্তা নদীর পাড় থেকে তুলে ওপারে নামিয়ে রেখে তারা হড়ো করে নৌকায় ফিরে চলে গেল এবং যুবকটি বস্তা থেকে টানতে টানতে চলে গেল আগে থেকে খোঁড়া রাখা সেই গর্তের দিকে। বস্তা নিয়ে গর্তে ফেলে দিয়ে উপরে অনেকটা গেলো ইউরিয়া সার ছিটিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে মাটি চাপা দিতে লাগলো। প্রচন্ড পরিশ্রমের ক্ষমান্ত দেহ যুবকের ধীরে ধীরে নদীর তীরে যেন নদীতে নেমে গেল। পরিশ্রান্ত দেহকে নদীর ঠান্ডা জলে শিথিল করে উঠল। ময়মনসিংহ শহরের পাশে গড়ে উঠেছে শহরের একমাত্র ফাইন ডাইনিং রেস্টুরেন্টের ফার্মার্স কিচেন। উচ্চবিত্তদের বিলাসিতের জায়গা। এখানে অতি উচ্চ মূল্যে খাবার সার্ভ করা হয় যা সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে। তারপরেও টেবিল রিজার্ভেশনের জন্য মানুষজনকে অপেক্ষা করতে হয়, কারণ এর খাবারের স্বাদ যারা এখানে খেয়েছে একবার অপিয়াম অ্যাডিক্টেড এর মতো ঘুরে ফিরে কিছুদিন পর পরে এখানে খেতে আসে। হোটেল মালিক একজন অল্প বয়স্ক উদ্যোক্তা, নাম ইরাম চৌধুরী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারের গ্র্যাজুয়েশন শেষ করেছে। বাবার বেশ ভালো রকমের সম্পত্তি থাকায় সে ঢাকা কাজে রীতিমতো লাগিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে হওয়ার চেষ্টা করেছে। রেস্টুরেন্ট দেওয়ার কারণ ওর হবি হচ্ছে রান্না করা। ন্যাচারালি ওর রান্না করার হাত খুবই ভালো। এমনিতে ভালো রান্না নিজের মাথা থেকে বের করতে পারে, নিজে রান্না করে পছন্দ করে আর মানুষকে সে খাবার খাইয়ে তাদের চোখের তৃপ্তির ছাপ দেখে নিজে ভীষণ পরিতৃপ্ত হয়। এগ্রিকালচারিস্ট হওয়ার দরুন নিজেকে ফার্ম দিয়েছে শহরের অদূরে। রেস্টুরেন্ট প্রয়োজনীয় সকল সবজি নিজেই ফার্মে উৎপাদন করে। রাত 8টা বাজে। এখন সে রেস্টুরেন্টের এক কোণে দাঁড়িয়ে মুগ্ধ চোখে তাকিয়ে আছে সামনের ভক্ষণরত মানুষগুলোর দিকে। প্রচন্ড পরিতৃপ্তি নিয়ে খাচ্ছে সবাই। ময়মনসিংহ শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী পরিবার নিয়ে আজকে খেতে এসেছেন। ইরাম অত্যন্ত মার্জিত ভাবে তাদের কাছে গিয়ে নিজের পরিচয়টা দিয়ে খাবার সম্পর্কে তাদের অভিমত জানতে চাইল। ব্যবসায়ী ভদ্রলোক খাবারের প্রশংসায় পঞ্চমুখ হলেন। ইরাম আরো কয়েকজনকে জিজ্ঞেস করে, একই ব্যবহারের পুনরাবৃত্তি পেয়ে আগের জায়গায় আবারও গিয়ে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে মৃত হাসি ফুটে উঠল। সামনের দিকে তাকিয়ে ওর রান্নার রেসিপি ভালো হলেও এর টানে এই লোকগুলোর এখানে ফিরে আসে না। আসল কারণটা হচ্ছে রান্নার উপকরণ, যা ওর নিজের ফার্মের উৎপাদিত কৃষি পণ্য। ওর নিজে এক ধরনের জৈব সার অ্যানিমেল ফিড আবিষ্কার করেছে, যা ওর ফার্মে উৎপাদিত সকল কিছুতে ব্যবহার করে। এতে সবজি, মাংস আর মশলাতে নিয়ে এসে এক অনন্য নেশা ধরানোর স্বাদ, যা এসব দ্বারা তৈরি মুখে তুলেছে একবার, সে আবারও ফিরে আসতে বাধ্য হয়। এর প্রমাণের মধ্যেই পেয়ে গেছে। মানুষের খাওয়া দেখে পূর্ণ মানসিক প্রশান্তি নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। আজকে বাকি কাজ ম্যানেজার আর স্টাফরা সামনে নেবে। ফিরে এসে বসেছে পছন্দের জায়গায় ব্রহ্মপুত্রের পাড়ে জারুল গাছের নিচে। অপেক্ষা করছে রাত কখন গভীর হবে আর ওর কাছের প্রিয় খাবারের মূল উপকরণ নিয়ে উপস্থিত হবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন ডোম। এরা মৃত মানুষের লাশ দিয়ে যাবে, যার মাংস পচিয়ে পচিয়ে ইরাম চৌধুরী তৈরি করবে জৈব সার আর হাড় হাড্ডি চর্বি থেকে পশু খাদ্য। নিজেকে একজন কৃষক ভেবে বেশ গর্ববোধ করছেন তিনি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন গল্পের নাম ফার্মার। ফায়েজ আহমেদ এই গল্পের মূল লেখক। জিফরি ভাই, আমি রাজীব খান বলছিলাম খুলনা থেকে। ভালো লাগবে পড়ে শোনাবেন আপনার ভৌতিক দুনিয়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই। অ্যান্ড সত্যি লাস্টে একটা অদ্ভুত ধরনের ধাক্কা ছিল।
অদ্ভুত সুন্দর একটা স্টোরি ছিল, এটা বলতে হবে। অদ্ভুত এবং সবচেয়ে রহস্যময় একটা স্টোরি। একদম লাস্টে গিয়ে একটা ধাক্কা খাইছে স্টোরি। দিস ইজ ওয়াও স্টোরি। এগুলো কি বলি, উইথ দ্য স্টোরি অফ বিউটি। সত্যি অনেক সুন্দর একটা স্টোরি ছিল। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে ঘটনা ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে আপনারা কমেন্ট তো করবেনই, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি আকাশে তারা দেখতে পছন্দ করি বিধায় রাত বিরেতে ছাদে হাঁটাহাঁটি করতে অভ্যাস ছিল। সে রাত 12টা কিংবা 1টা হবে। তখন MP3-র যুগ ছিল। তো আমি MP3-তে গান ছেড়ে ছাদের এই মাথা থেকে ও মাথা হাঁটতাম আর তারা দেখতাম। এক সময় হুট করে তীব্র মিষ্টি সুগন্ধ আসা শুরু হলো। মনে হলো যেন গন্ধটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। তো গন্ধটা এতটাই সুন্দর ছিল। তো এই গন্ধটা আমার সাথে যাচ্ছিল এরকম যেন ষষ্ঠ ইন্দ্র কোনো এক অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি বসিয়ে দিচ্ছিল। আমি হাঁটা থামাইনি, মাথায় কাজ করছিল যদি ধাক্কা নেই তাহলে সোজা পাশের জঙ্গলে যেয়ে পড়বো। আস্তে আস্তে স্মেলগুলো কমতে থাকে। এক সময় সব নর্মাল হয়ে যায়, মনে হয় পরিবেশটা ঠিক আগের মতো হয়ে গেল। ব্যাপারটা এমন যে কেউ পারফিউম দিয়ে আসলে যেমন পারফিউমের সুবাস তৈরি হয়, ঠিক তেমনই হালকা হয়ে যায়। আমি চুপ করে নেমে আসি। এই সুবাসের কাছাকাছি সুবাসটা একটা নতুন কাপড় ভাঁজ করে রেখে অনেক দিন পর বের করলে যে সুবাস বের হয় না, ঠিক তেমনই। যতটুকু জানতে পেরেছি পবিত্র জিন শরীর থেকে এমন সুগন্ধি তৈরি হয়। এবার আসি ঘটনা 2-এ। অতি প্রাকৃত যা ঘটে আমার সাথে বরাবরই তা খুব কম সময়ের জন্য ঘটে। দাদি মারা যাওয়ার সময় আমার গ্রামের বাড়িতে যাই। দাদিকে খুব কাছ থেকে পাইনি বলে তেমন কষ্ট লাগেনি। বার্ধক্যজনিত কারণে উনি মারা গিয়েছিলেন। তো মৃত্যুর পরবর্তী কাজ শেষ করে বাসায় ফিরছি আমরা 3 ভাই, আব্বু এবং চাচা। গ্রামের রাস্তাটা বেশ সুন্দর ছিল। এক পাশে ধান ক্ষেত ছিল, অন্য পাশে এক সারি আম গাছ। হাঁটতে হাঁটতে আমি বেশ দূরে এগিয়ে যাই। হঠাৎ কেউ আমার ষাঁড় ধরে টান দিল। আমি তাকে দেখি গ্রামের বৃদ্ধ মহিলা বয়সের ভারে কোজো হয়ে আসছে। আমাকে বলল, যাও গা? আমি বললাম, হ্যাঁ। আবার আইও, তোমার দাদি তোমারে অনেক পছন্দ করত, দাদি না থাকলে হয়তো না। এই কথার মূল মিনিং হচ্ছে, আবার এসো, তোমার দাদি তোমাদের অনেক পছন্দ করে, দাদি নেই বলে তাই আসবা না? আমি বললাম, আসবো তো, অবশ্যই আসবো। বলে কি অন্য পাশ দিকে তাকে দেখি কেউ কোথাও নেই। যতদূর দেখা যায় কেউ নেই। দূরে ভাইয়া আব্বুকে দেখলাম, তাদের কাছে যেয়ে বললাম সবকিছু। তারা শুধু বলল, মাগরিবের আজান দেবে, চলো জোরে হাঁটো সবাই। কারা ছিল তারা জানা নেই। একেবারেই সত্যি এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। ভালো লাগলে শেয়ার করবেন। এই ঘটনার লেখক মাহফুজুল হক রায়ান। যদি যে ভাই ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে শেয়ার করে দিবেন ভৌতিক দুনিয়ায়। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফিরোজ ভাই আরেকটি স্টোরির জন্য। অ্যান্ড আই বিলিভ সবার কাছে ঘটনাগুলো অনেক ভালো লেগেছে। আশা করছি ঘটনাগুলো ভালো লাগবে। আসলে এই লাস্ট স্টোরিটা খুবই অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন দাদি মৃত্যুর পরেও যেন আমার ফিরে এসেছে। খুবই উইয়ার্ড ছিল। হ্যাঁ, আমি পড়ছি না, আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। ছোট স্টোরি, খুবই ছোট স্টোরি, বাট ক্রিপি স্টোরি। ভীষণ ক্রিপি একটা স্টোরি ছিল, দারুণ একটা স্টোরি ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিউটিফুল স্টোরি। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে স্টোরি ভালো লেগেছে। অ্যান্ড আসলে কি কষ্টটা সার্থক হয়ে যায় আপনাদের ভালো লাগার সাথে। আপনাদের ভালো লাগবে, আপনারা কমেন্ট করবেন, আনন্দ করবেন, তবেই না কষ্টটা সার্থক হবে। সো দিস দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, চলে যাচ্ছি আমার পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যে ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। 2021 সালের জানুয়ারি মাসে আমি একটা কাজে ময়মনসিংহ আসি। তবে কোনো এক কারণে সেই কাজটা পুরোপুরি করতে পারিনি বিধায় হতাশ হয়ে স্টেশনে আসলাম ট্রেনের জন্য। এসে দেখি বিজয় এক্সপ্রেস
ট্রেনখানা প্ল্যাটফর্মের অন্য ট্রেন হয়ে বসে আছে। যেহেতু বিজয়ের পর ব্রাহ্মণবাড়িয়ার আর কোনো ট্রেন নেই, তাই আমি রিস্ক না নিয়ে একটু আগে ট্রেনে চলে এসি। কাউন্টারে খোঁজ নিয়ে জানতে পারলাম ময়মনসিংহ থেকে আখাউড়ার সিট নেই, তবে গৌরীপুর থেকে চট্টগ্রামে একটা সিট আছে। আমি আর 7-5 না ভেবে টিকিটটা কেটে নিই। এরপর মনে এক আকাশ সমান হতাশা নিয়ে হাঁটতে হাঁটতে একদম স্টেশনের সামনের দিকে চলে আসলাম। এসে ময়মনসিংহ জং লিখা সাইনবোর্ড মাইল ফলকের সামনে দাঁড়ালাম। বলাই বাহুল্য তখন রাত প্রায় 9টা বাজে। হঠাৎ 16 কিংবা 17 বছর একটা ছেলে এসে বলল, ভাই 10 টাকা দেন। আমার মেজাজ তখন চরমে উঠে যায়। রাগান্বিত হয়ে বললাম, কাজ করে খাইতে পারো না? মানুষের কাছে হাত পাতো কেন? লঞ্চের সময় মাথা কি পানিতে ডুবায় ফেলছো নাকি? এই কথা বলার পর ছেলেটা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছিল আমাকে যেন জ্যান্ত খেয়ে ফেলবে। আমি আর ওসব পাত্তা না দিয়ে ট্রেনে উঠে আমার সিটের সামনে গিয়ে দাঁড়ালাম। ট্রেন রাত 9:18 ময়মনসিংহ ছাড়লো। ট্রেন গৌরীপুর এসে থামার পর আমার সিটে বসা সেই লোকটি নেমে গেলে ওই সিটে আমি বসে পড়লাম। একটু পর আমার সিটে বসে থাকা সে বরুপ্পি লোকটি জিজ্ঞেস করলো, ট্রেন ময়মনসিংহে থাকার সময় জানালা দিয়ে তোমার দেখলাম, কার সাথে যেন একা একা উত্তেজিত হয়ে কথা বললাম, কোনো সমস্যা বলা নাকি? আমি বললাম, কই না তো, শুধু একটা ছেলে এসেছিল সাহায্যের জন্য, তাকে ভুলভাল শুনিয়ে দিয়েছি আর কি। এখন খুব অনুতপ্ত বোধ করছি। উনি বললেন, আমি তো তোমার সামনে অথবা আশেপাশে কাউকে দেখলাম না। আমি এবার বেশ ভয় পেয়ে গেলাম, কারণ আমার কোচ ছিল ইঞ্জিনের এক বগি পিছনে। যেহেতু ট্রেন ছাড়তে লেট হচ্ছিল, তাই ট্রেন থেকে নেমে ময়মনসিংহ জংশন লেখা সেই সাইনবোর্ড মাইল ফলকের সামনে দাঁড়িয়েছিলাম। রাত প্রায় 9টা বেজে যাওয়ায় এদিক ওদিকে মানুষ নেই বললেই চলে। ঠিক ওই সময় ছেলেটা আমার সাহায্যের জন্য আসলো, আর অনুধাবন করলাম আমার অবস্থানরত জায়গাটা মুরব্বীর সিট থেকে অনায়াসে দেখা যেত। হতাশ মন মুরব্বীর সেই কথাগুলো আর স্টেশনে ছেলেটার অগ্নিদৃষ্টি, এসব যেন মাথা থেকে সরছিলই না। তাই একটু ফ্রেশ হওয়ার জন্য ট্রেনের দরজায় এসে দাঁড়ালাম। ততক্ষণে ঘড়িতে সময় রাত 11:30। ট্রেন তখন কিশোরগঞ্জ ছেড়ে ভালো গতি নিয়ে ভৈরবের দিকে ছুটছিল। হঠাৎ খেয়াল করলাম মানুষের মতো কিছু একটা ট্রেনের সাথে দৌড়াচ্ছে। সাধারণত অন্য সময় হলে আমি ভয়ে স্থান ত্যাগ করতাম, কিন্তু এবার আমি ব্যাপারটা পরিষ্কার হওয়ার জন্য দরজায় বসে পড়লাম। বসে দেখলাম যে ময়মনসিংহ স্টেশনের সেই ট্রেনের সাথেই দৌড়াচ্ছে। অক্ষি কোটরের তার কোনো চোখ নেই। চোখবিহীন সে ছেলেটি আমার দিকে তার মাথা ঘুরিয়ে বলল, কি ডেরেছিলি সারা মতরে? এতটুকু দেখে শুনে রীতিমতো বুঝতে বাকি রইল না আমি কিসের সম্মুখীন হতে চলেছি। ভয় অথবা বিস্ময় আমার জবান যেন বন্ধ হয়ে আসার উপক্রম হলো। মুখ দিয়ে কোনো সুর বের হচ্ছিল না এবং শুধু মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকে। এভাবে প্রায় 2টা মিনিট চলতে থাকে। একটা সময় সে ছেলেটি রীতিমতো আমার চোখের সামনে হাওয়ায় মিলে গেল। আমি আস্তে ধীরে উঠে দাঁড়ালাম। প্রচন্ড ভয় বমি করে ফেলি। তখন ট্রেনে কর্তব্যরত এক অ্যাটেন্ডেন্ট আমাকে বকাঝকা করতে লাগলো যে কোনো ওয়াশরুমে বমি না করে দরজায় বমি করলাম। আমি তার কোনো উত্তর না দিয়ে হাত মুখ ধুয়ে আমার সিটে চলে আসলাম। শুরু থেকে সব কিছু ভাবতে লাগলাম এবং এসবের ব্যাখ্যা খোঁজার বৃথা চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই যেন কিছু মিলাতে পারলাম না। রাত প্রায় 12:45 দিকে ট্রেন আখাউড়া স্টেশনে আসে। ক্লান্ত দেহটাকে নিয়ে ট্রেন থেকে নেমে স্টেশনে বের হওয়ার সময় এক বৃদ্ধ আমাকে বলল, তোমার কপাল ভালো, আজকে যাত্রায় সেটা হাত থেকে বেঁচে গেল। আমি কিছু বলার আগে বৃদ্ধ উল্টো পথে হাঁটা দিল। আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনায় বৃদ্ধ লোকটি কিভাবে জানলো, এই ভেবে আমি ভয় পাওয়ার চেয়ে অবাকই হলাম বেশি। আমি আর সেই বৃদ্ধের সাথে কথা বলিনি, শুধু বিস্ময়কর দৃষ্টিতে তারা চলে যাওয়ার দিকে তাকিয়েছিলাম। এই পৃথিবীতে প্রতিদিনই অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় ঘটেছে এবং ঘটবে। হয়তো আমার সাথেও এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমি না হয় এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিকটিম হয়ে বেঁচে রইলাম। কেন আমি এই ঘটনার সম্মুখীন হয়েছি, এই প্রশ্নটার উত্তর আমি কখনো খোঁজার চেষ্টা করিনি এবং করব না। বেঁচে আছি এইটাই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাআলা অশেষ রহমতে হয়তো ছেলেটার সাথে আমার অতিকৃত খারাপ ব্যবহারের অনুতপ্ত হওয়ার কারণে আমি বেঁচে বাড়ি ফিরেছি। সে বাড়ি আমার প্রথম ময়মনসিংহে আসা হয়েছিল। জীবিত অবস্থায় একবারও ময়মনসিংহ আসবো কিনা তা আমি জানি না, তবে ময়মনসিংহ রেল স্টেশনে এবং বিজয় এক্সপ্রেস আমার মনে গেঁথে থাকবে আজীবন। ঘটনাটির নাম
ময়মনসিংহ জংশন। ঘটনাটি লেখক তাওফিকুল ইসলাম জেপসন ভাই ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি নয়ন সরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর এ বিউটিফুল স্টোরি কানেক্ট করেছেন, খুব সুন্দর একটা স্টোরি কানেক্ট করেছেন। অ্যান্ড আই হোপ আপনাদের সবার কাছে স্টোরি বেশ ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে কষ্টটা সার্থক হয়ে যাবে। আমি দেরি করবো না, আমরা চলে যাবো ঝটফট নেক্সট স্টোরি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাই নেক্সট স্টোরিতে। বছর 3 আগের কথা। তখন দেশ জুড়ে করোনার প্রকোপ ছিল। খানামনির বাসায় টিকতে না পেরে নিজেরটা 2 কামরার রুমে নিয়ে উঠে গেলাম ময়মনসিংহ শহরের এক ডিডিবিডি এলাকায়। মোটামুটি ছিমছাম 2তলা বাসা। বাড়িওয়ালা আন্টি বিশেষভাবে সতর্ক করে গেলেন কোনো ছেলে ফ্রেন্ড বাসায় এলাও না, সাথে সন্ধ্যার আগে যেন বাসায় ফিরি। আমার এসবে মোটেও কোনো আপত্তি ছিল না। বরাবরই আমি ইন্ট্রোভার্ট, বন্ধু বান্ধব নেই বললেই চলে। কয়েকদিনে নতুন বাসাতে রীতিমতো অ্যাডজাস্ট হয়ে গেলাম। তখন টিউশনি করতাম 2-3টা। বিকেল 4টার দিকে শুরু হতো, বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বাজত। এসে নিজেদের পড়াশোনা রান্না সব মিলিয়ে শুতে শুতে রাত 12টা বেজে যেত। অন্য সব দিনের মতোই ঘুমিয়ে গেছি। রাতে আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছিল। একটু ধাতস্থ হয়ে বুঝতে পারলাম শ্বাসকষ্টের কারণ তীব্র সুবাস। এত সুন্দর স্মেল আমি কখনো অনুভব করিনি। পঞ্চমুগ্ধ সুবাস হলেও এর তীব্রতা আমার জন্য অসহনীয় হয়ে উঠেছিল। আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে অ্যালার্ট করলো প্যারানর্মাল কোনো কিছু। দ্রুত আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। সাথে সাথে সুবাসের তীব্রতা কমতে শুরু করলো। মিনিট খানেকের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। উঠে ব্যালকনিতে গেলাম বোনকে ডাইভার্ট করার জন্য। কানে এয়ারফোন গুঁজে ফেসবুক স্ক্রল করা শুরু করলাম। পরপর বেশ কয়েক রাত এই কাহিনী ঘটতে লাগলো। বিষয়টাতে আমি বেন্টালে ডিস্টার্ব ছিলাম। এমনই এক রাতে অতিরিক্ত সুঘ্রাণে যখন আবারও আমার পুরো রোম রীতিমতো ভরপুর, আয়াতুল কুরসি পড়তে গিয়েও যেন থেমে গেলাম। মনের ভেতরে জিত চেপে গিয়েছিল কি হয় দেখবার জন্য। মিনিট খানেক পিনপতন নীরবতা। বিরক্ত হয়ে ব্যালকনির দিকে পা বাড়াচ্ছি, তখনই পাশে কারো উপস্থিতি টের পেলাম। মনে হলো কেউ আশেপাশে বসলো। গা ছমছম করে উঠলো। পাত্তা দিলাম না। স্পষ্টভাবে জিজ্ঞেস করলাম, কি চায় সে? কেন এরকম প্রতি রাতে করে আমার সাথে? কোনো উত্তর এলো না। শুধু অনুভব করলাম একটু খসখসানির আওয়াজ। কেউ যেন একটু সরে বসলো। নড়াচড়া বন্ধ করে বসে থাকলাম এইভাবে। মিনিট 15 পর অনুভব করলাম সে চলে গেছে। পরদিন প্রচন্ড জ্বর আসলো। জ্বর নিয়ে টিউশনিতে গেলাম। 2টো টিউশনির পর আর শরীর কুলাচ্ছিল না। দ্রুত বাসায় ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। যখন জাগলাম মনে হলো মাঝরাত। আমার আবারও চোখ বুঝে এলো। নানা কথা ভাবছি। হঠাৎ সেই চিরচেনা সুবাসটা না খেয়ে এলো। বুঝতে পারলাম সে এসে গেছে। পাশে এসে বসলো। অস্বস্তি লাগছিল খুব। ভাবলাম দোয়া দুরুদ পড়ি। আবারও ভাবলাম না হয় থাক। একলা একলা জীবনে কত সঙ্গ দিয়েছি, থাকুক। চুপচাপ ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর সে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। একটা সময় তার উপস্থিতি আমার অভ্যাসে পরিণত হলো। হুটহাট করে আসা, পাশে বসা, উঠে চলে যাওয়া। একদিন মজা ছড়ে বললাম, এত লুকোচুরি কেন করেন? নিজেকে তো দেখাতে পারেন, সামনে আসতে কি হয়? এই কথার কোনো উত্তর এলো না। আমি আর কিছুই বলিনি। এরপর প্রায় 1 সপ্তাহ সে এলো না। ভাবলাম আপদ বিদায় হয়েছে তার মানে। তখন শীতকাল শুরু হলো। নাতিশীতোষ্ণ এক ওয়েদার। সন্ধ্যার পর হঠাৎ করে ঝড় শুরু হলো। এরকম সময় ঝড়, একটু ভয় ভয় লাগছে। ভাবলাম বাড়িওয়ালা আন্টির মেয়েকে কল করে আসতে বলবো। এসব ভাবছি মনে মনে হঠাৎ সেই চিরচেনা সুবাসটা যেন নাকে লাগলো। ধর্মরে উঠে বসলাম বেডে। এদিকে ওদিকে তাকাচ্ছি। সুবাসটা রুম ছাপিয়ে ব্যালকনির দিকে গেল। উঠে দাঁড়িয়ে ব্যালকনির দিকে পা বাড়ালাম। হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসলো, দাঁড়ান, এদিকে আসবেন না। থমকে দাঁড়িয়ে গেলাম। একটু ধাতস্থ হয়ে বললাম, দেখতে চাই। কোনো উত্তর এলো না। উত্তরের আশা না করে অনুপ্রেরণার সুরে আবারও বললাম, একটাবার দেখতে চাই।
কিছুক্ষণ চুপচাপ আমার আশেপাশে সুভাষের উপস্থিতি টের পেলাম। এবার অনুভব করলাম সে আমার মাথায় হাত রাখলো। কেন জানি চোখ বুঝে এলো। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। একটু পর বুঝলাম সে চলে গেছে। কেমন এক ধরনের অসুস্থ নিয়ে টনমন পায়ে ব্যালকনিতে যেয়ে বসলাম। তারপর বেশ কিছুদিন তার আগমন বন্ধ হয়ে গেল। নিজের ভেতরে কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। হঠাৎ আমি তার জন্য মনে মনে ওয়েট করছিলাম। তার অনুপস্থিতি আমাকে অস্থির করেছে। দিন দিন ব্যাপারটা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে। সাইকোলজিক্যালি নিয়ে প্রচুর পড়াশোনা করার দরুন টেলিপ্যাথি বিষয়টা জানা ছিল। কৌতূহল বশত এক রাতের চোখ বসে তাকে স্মরণ করা শুরু করলাম। মনে প্রাণে ডাকে যাচ্ছিলাম, ওই আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি শুনছেন আমাকে? অনেকক্ষণ অ্যাপ্লাই করেও কোনো কাজ হলো না। কেন যেন খুব কান্না পাচ্ছিল। অনেকক্ষণ ওয়েট করে যখন বিছানায় গেলাম, পরিচিত সেই সুভাষের রুমটা মুহূর্তে ভরে গেল। এই প্রথম তার উপস্থিতি আমি ভীষণ খুশি ছিলাম। মনে হলো পরিচিত বন্ধুর সাথে অনেক বছর পর দেখা। শূন্যে চোখ বোলাতে বোলাতে জিজ্ঞেস করলাম, আপনি আসেননি কেন এতদিন? জানেন আমি কতটা অস্থির হয়ে গেছিলাম? কোনো উত্তর এলো না। অন্য সব দিনের মতো সে পাশে এসে বসলো। তাকে দেখতে না পেলেও তার এই উপস্থিতিটুকুই ভেতরে ভেতরে শান্তি দিচ্ছিল। তখন চোখ বুজে শুয়ে আছি, সে হয়তোবা পাশে আছে, নয়তো নাই। সুভাষের উপস্থিতি টের পাচ্ছি, হয়তোবা আছে। হঠাৎ আমার ঠোঁট ভিজে ঠান্ডা স্পর্শ পেলাম। চমকে উঠে বসলাম। তার এই আচরণে ভীষণ বিরক্ত হলাম। মনের অজান্তে আয়তাল কুর্সি নাচ ফালাক পড়া শুরু করলাম। সুভাষের তীব্রতা কমলো, সে চলে গেছে। তারপর বেশ কিছুদিন সে আর আসেনি। আমারও ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তোড় ঝোড় করে পড়াশোনা শুরু করলাম। এর মধ্যে বাড়িওয়ালা আন্টি কোভিডে মারা গেলেন। শুনলাম আঙ্কেল নাকি বাসা বিক্রি করে দিয়ে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় চলে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও বাসাটি ছাড়তে হলো। ডাবল বেডের এক হোস্টেলে যেয়ে উঠলাম। রুমমেট এক জুনিয়র ছিল। পরিচিত সব মিলিয়ে ফ্রেন্ডলি পরিবেশ। অ্যাডজাস্ট তেমন কোনো সময় লাগলো না। প্রথম কয়েকদিন গোছগাছ করে চাপে তার কথা ভুলে গিয়েছিলাম। রাত হলে হয়তো বা এক ধরনের শূন্যতা অনুভব করতাম। জানালার পাশে দাঁড়াতাম, পরিচিত গন্ধটা খুঁজতাম। খারাপ লাগতো, হয়তো তার সাথে আর কোনোদিন দেখা হবে না, কিংবা হয়তো বা হবে। আচ্ছা, সে কি অভিমান করেছে? এ হচ্ছে ঘটনা। জেফরি ভাই, ভালো লাগবে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক, আই ডোন্ট নো কি লিখেছেন বা কে লিখেছেন, বাট লিখেছেন যে এই ঘটনার লেখিকা জয়া। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, এতটুকু পর্যন্তই তিনি বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। বাট যিনি স্টোরি লিখছেন বা আপনি যেভাবে ঘটনা কালেক্ট করছেন, আপনার নামটা থাকলে ভালো হতো। এনিওয়েজ, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যায় ঘটনায়। ময়মনসিংহ শহরে শফিক সাহেবের একটা দোকান আছে, বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। বর্তমান সময়ে দোকানটা শহরবাসীর পছন্দের শীর্ষে থাকলেও শুরুর দিকে এমনটা মোটেও ছিল না। ব্যবসা শুরু করবার 4 থেকে 5 মাস পেরিয়ে যাওয়ার পরেও বিক্রয় পর্যাপ্ত পরিমাণে হচ্ছিল না। সঞ্চয় এবং পূর্ববর্তী ব্যবসা গুটিয়ে নতুন এই দোকান দিয়ে প্রায় দেউলিয়া হবার মতো অবস্থা শফিক সাহেবের। এমনই দুঃসময় চলছিল তার। তবে একদিন সবকিছু পাল্টে গেল এবং সন্ধ্যা পেরিয়ে মধ্যরাত 4 জন কর্মচারীর সাথে দোকানের শফিক সাহেব বসে আছেন, মাথায় হাত। আজও অবিকৃত থেকে গেছে বহু মিষ্টি। আসলে কি এত বড় রিস্ক নেওয়া ঠিক হয়েছে? হয়তো বন্ধুর কথা শুনে তার কাপড়ের ব্যবসায় যুক্ত হলেও ভালো হতো। অন্তত পরিবার নিয়ে নিশ্চিন্তে 3 বেলা খেতে পারতাম। দোকান বন্ধ করে বাসায় ফিরবে বলে কর্মচারীদের নিয়ে এলোমেলো জিনিসগুলো গোছাচ্ছিল শফিক সাহেব। বাইরে দেখা যাচ্ছে কেউ আসছে দোকানের দিকে। অন্ধকার মুখে না দেখা গেলেও লোকটা লম্বা মতো, শরীরের অবকাঠামো দেখে অনুমান করা যায় বয়স 40 পেরিয়েছে। দোকানে আসলো, তবে শাটারের পাশে একটু অন্ধকারে আড়ালে দাঁড়িয়ে, লাইটগুলো নিভিয়ে দেন, অনুরোধ না,
আদেশ ঠিক বুঝতে পারল না শফিক সাহেব। তিনি এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন আসলে হচ্ছেটা কি। চোর ডাকাত নয় তো, হতে পারে দোকানের বয়োজ্যেষ্ঠ কর্মচারী মিঠুনদা নিজের যে রীতিমতো লাইটগুলো নিভিয়ে দিয়েছেন, জ্বলছে ছোট ছোট ড্রিম লাইট, এবং শফিক সাহেব চুপ করে বোঝার চেষ্টা করছেন পরিস্থিতি। লোকটা এবার দোকানে ঢুকেছেন, ঢুকে ভেতরের শেষের দিকে টেবিলটা উল্টে ঘুরে ঘুরে বসছেন মনে হচ্ছে। একটু দূর দাঁড়িয়ে আছেন শফিক সাহেব। চিন্তা করছেন খুব? চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন, ব্যবসা ভালো যাবে। এখন কিছু খাবার দিন, ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। গম্ভীর গলায় লোকটা এমনই বলে যাচ্ছিল কথাগুলো, কাকে উদ্দেশ্য করে বলছে সেটাও স্পষ্ট নয়। তবে এবার মিঠুনদা এগিয়ে গেলেন, দুটো ডিশ বড় প্লেট জাতীয় ভর্তি দোকানের সব মিষ্টি অল্প বেশি নিয়ে এগিয়ে দিলেন লোকটার টেবিলে। তিনি আন মনে খাচ্ছেন। শফিক সাহেব মিঠুনদাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইলে মিঠুনদা আঙ্গুল মুখে দেখিয়ে চুপ করে রইলেন। অনেকদিন পর বেশ ভালো লাগছে। আজকাল দোকানদাররা বেশ ভেজাল মিশিয়ে খাবার স্বাদ শেষ করে দেয়, সে হিসেবে বরং আপনার দোকানে সবই ভালো লাগছে। কিছু প্যাকেট করে দেন, নিয়ে যাব। মিঠুনদা তড়ি হড়ি করতে করতে কয়েকটা কার্টুন ব্যাগ করছে। দোকানের বাকিরা সবাই চুপ। অন্য দুজন কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলাবলি করছিল, এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে আছে বলে ভুল হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। কেন কাঁপছে তা জানা নেই। ওদিকে শফিক সাহেবের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লোকটার টেবিলে মিঠুনদা বেশ কয়েক বাক্স মিষ্টি এগিয়ে দিতেই লোকটা উঠে গেল, হাতে বাক্সগুলো নিয়ে বের হয়ে যাচ্ছেন। শফিক সাহেবের এবার ঘোর ভাঙল। ভাই, দামটা দিয়ে যান। দাম পেয়ে যাবেন, শুধু সততার সাথে ব্যবসা করতে থাকতে হবে। লোকটা বেরিয়ে গেছেন ক্ষণেই চোখের সীমানার বাইরে। এবার মিঠুনদা আলো জ্বালালেন, শফিক সাহেব আশ্বস্ত করলেন ঘটনার ব্যাপারে। পরদিন থেকে দোকানে বিক্রি যেন এক লাফে কয়েক গুণ বাড়তে লাগলো। প্রথম দিন তো পর্যাপ্ত বৃষ্টির অভাবে কাস্টমারদের ফিরে যেতে হলো। শফিক সাহেব বেজায় খুশি হলেন। মনের তীব্র বাসনা মানুষটা এবার এলে নিজে বসে থেকে পেট পরে খাওয়াবেন। মানুষটা সে যাই হোক, খাবেন মন মতো করে। যে সময় এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম মিষ্টান্ন ভান্ডার। ঘটনার মূল লেখকের নাম তানভীর আহমেদ তুর্য। ঘটনাটি কালেক্ট করেছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি নাহিদ সরকার। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় নাহিদ সরকার ভাই ফর ইউর বিউটিফুল কন্ট্রিবিউশন। আপনি দারুণ সব স্টোরি শেয়ার করছেন এবং কালেক্ট করছেন, অসম্ভব ভালো লাগছে ভাই। স্টোরিটা কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং ছিল। আমার সেই পুরনো আমলে আমরা অনেক আগে 2012 সালে যখন আমরা ভূত FM শুনতাম, তখন কিন্তু আমার এখনো মনে আছে সেই মিষ্টির দোকানে ঢাকার সেই পুরান ঢাকার সে মিষ্টির দোকানের একটা ঘটনা বলেছিলেন অনেক আগে আমাদের সুমন ভাই। সেই ঘটনাটার কথা মনে পড়ে গেল। অদ্ভুত ছিল ঘটনাটা, খুবই সুন্দর, অদ্ভুত। মানে জিন কখনো মানুষের রূপ ধারণ করে সে মিষ্টি নিয়ে যায়, এই ব্যাপারগুলো তখন খুব প্রচলিত ছিল। এই ধরনের স্টোরিগুলো খুব বেশি প্রচলিত ছিল ওই সময়টাতে, 2010-11 এই টাইমটাতে। খুব মিস করি এই স্টোরিটা শুনে, না কেমন যেন ওরকম লাগলো, দারুণ, খুব ভালো লেগেছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল কন্ট্রিবিউশন। থ্যাংক ইউ ভেরি মাচ। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে দারুণ রকম সুন্দর লাগবে। চলে যাই এই ঘটনায়। ময়মনসিংহের ধোবাউড়ার কোন এক গ্রামে আমার এক কাজিন আপুর বিয়ে কোণে হিসেবে আমি আর আমার কাজিন ভাই গিয়েছিলাম। বিয়ের রীতি অনুযায়ী কোণের সাথে কোণের বাড়ির কাউকে যেতে হয়। এক প্রকার জোর করেই আমাকে পাঠানো হলো। বাসায় পৌঁছাতে রাত প্রায় 8টা। তারপর আপু দুলাভাইয়ের সাথে সকল আচার অনুষ্ঠান মেনে রাতের খাবার খেয়ে উঠতে প্রায় 11টা বেজে গেল। আমি আর ভাই বোরিং কাটানোর জন্য বাসার সামনে হাঁটছি। গ্রামের রাস্তা, একটু সামনে ধান ক্ষেত, গাছপালা পিশান পিশান, ভরা পূর্ণিমাগুলোতে বেশ সুন্দর লাগছে। নিজের কথায় রীতিমতো আর আড্ডা দিতে দিতে সামনে ছোট্ট একটা ব্রিজের কাছে আসলাম, যার অনেকটা ছিল ভাঙা। ব্রিজের এই পারে বেশ বড় বাগান, শখ করে হয়তো কেউ বাগান করেছে। অনেক ধরনের ফুলের গাছ,
আমার শখ ছিল ছবি তোলা। সুন্দর বাগানের সামনে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো, আর সেটাই হবে আমাদের স্মৃতি। আমাদের ডিসাইড করলাম এটুকু যখন হেঁটে চলেছি তাহলে বাগানটা না দেখে ছবিটা না তুলে যাব না। এটা স্বাভাবিক ভাবনা ছিল তখন। পূর্ণিমার আলোতে সুন্দর একটা বাগান, এত ফুল দেখে কার না চাইবে কাছে যেতে। আমারও যেতে ইচ্ছে করলো। দুজনে তখন ঘোর আড্ডায় রীতিমতো মেতে উঠলাম। ব্রিজ পার হয়ে যাওয়ার পর মোড়ে আসছি। মোড়ে ছোট্ট একটা টোঙার দোকান ছিল। দোকানটা ভাঙা অবস্থায় ছিল, পুরোনো দোকান, অনেক দিন পর্যন্ত বন্ধ, এমন একটা দোকান। আমরা ব্রিজের কাছে পা বানাতেই সে দোকান থেকে হঠাৎ কেউ বলে উঠলো, ওই পারে যাস না। ছোট ভাইটারে জিজ্ঞেস করলাম, তুই কিছু শুনলি? ওই ফোনে বেজেছিল, তখন ও উঠে দিল, কই কি শুনবো? নিজের মনের ভুল ভেবে আমি পা বাড়ালাম। মনে হলো আবারও সে একজন, এবার খুব রাগী গলায় বলল, যেতে মানা করছি না। এবার আমি আর আমার ছোট ভাই দুজনেই শুনলাম। তাদের ভয়ঙ্কর দৃশ্য ছিল। আমরা যখন সামনে তাকালাম দেখলাম বাগানের ফুলগুলো খুব বড় হয়ে গেল, সাথে সব ফুল আমাদের দিকে যেন মুখ করা, যেন বাগানগুলো আমাদের কাছে ডাকছে। প্যারানর্মাল অ্যাক্টিভিটি বুঝতে পেরে নিজেদেরকে শক্ত করে ছোট ভাইয়ের হাতটা ধরে দৌড়ে কোন রকম বাসায় আসলাম। আমাদের এই অবস্থা দেখে সবাই বিচলিত হলো। একই তো ওইটা বিয়ে বাড়ি, সাথে আমরা কোণে পক্ষ, সবাই আমাদের দিকে আসলো। ঘটনাটা সবাইকে বললাম। সবাই বলল, এটা তোমার মনের ভুল, ওখানে নাকি কোনো বাগানে নেই। ব্রিজটা আছে সত্যি, দোকানটাও সত্যি, কিন্তু দোকানটা বেশ কয়েক মাস আগে থেকে নাকি বন্ধ অবস্থায় আছে। গা গুলিয়ে এলো। এর পরদিন সকালে ঘটনাটা বাস্তব দৃশ্য দেখতে গিয়ে আসলে বাগান বলতে কিছুই নেই এখানে, শুধু ছোট কয়েকটা গাছ আর রাস্তা আছে। তাহলে কে ছিল দোকানে আর বাগানে বা কোথায় গেল? আমাদের সাথে পুরো ঘটনাটি শুধু হ্যালুসিনেশন ছিল নাকি অন্য কিছু? যে সময় এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি শাকিল বলছিলাম। ঘটনার নাম পূর্ণিমার রাত। ঘটনাটির মূল লেখক মাহমুদ আল নূর কাব্য। ভালো লাগলে পড়ে শোনাতে পারেন ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ শাকিল ভাই। অসম্ভব রকম ভালো একটা স্টোরি ছিল, বোনের মতো সুন্দর একটা স্টোরি। একদম লাস্টে গিয়ে একটা ধাক্কা খেলাম। আজকে প্রতিটা স্টোরি আমার কাছে অনেক ভালো লাগছে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনাদের কাছে কেমন লাগছে। আর আমার কাছে একটা শুধু সাসপেন্স। দিস ইজ হোয়াট আই কল দ্য স্টোরি অফ বিউটি ম্যান। এই ধরনের স্টোরি তো আমি সবসময় চাই। মানে মনের মতো সুন্দর স্টোরি থাকলে না সত্যি অনেক ভালো লাগে। তখন মনে হয় যে ওয়েল, এইটা একটা ঘটনা পড়লাম। আমি এই ধরনের ঘটনা খুব আসক্ত বেসিক্যালি। আমার কাছে ওই সচরাচর ঘটনা থেকে এই ধরনের ঘটনা খুব আসক্তির মতো কাজ করে। একটা ভয়ের আলাদা আহরণ তৈরি হয় আর কি। সো এনিওয়েজ, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলে যায় ঘটনায়। লোকমুখে প্রচলিত পুরনো বিল্ডিং গুলোতে নাকি অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। কথাটা আগে বিশ্বাস না করলেও এখন খুব শক্তভাবে বিশ্বাস করি। শুনুন তবে কাহিনী। তখন আমরা ময়মনসিংহ সেনানিবাসের কোয়ার্টারে থাকতাম। 2 নম্বর এমপি চেক পোস্টে ঢুকিয়ে ডান দিকের রাস্তা ধরে হাঁটলে একদম শেষ প্রান্তের কর্নারে একটা কোয়ার্টার। আপনারা অনেকেই জেনে থাকবেন সেনানিবাসের কোয়ার্টার তথা বিল্ডিং গুলো সাধারণ অনেক বছর আগে বানানো হয়ে থাকে। আমাদের বিল্ডিংটাও তেমনই এক পুরনো নির্মাণ ছিল। আমরা থাকতাম 4 তলা ভবনের 3 তলায়। উপরে ফ্ল্যাট থাকতো অন্য একটা পরিবার, যাদের মধ্যে আয়াজ ভাইয়া আমার খুব কাছের ছিল। আয়াজ ভাইয়ের সাথে আমি প্রায় ছাদে যে গল্প করতাম। উনি সুন্দর গল্প কথক ছিলেন। তার সাথে এক্সপিরিয়েন্স
করাটা 3টা ঘটনা শুনুন। অন্যান্য অনেক ঘটনা রয়েছে আমাদের দুজনের, যা পরে কোনো একদিন শেয়ার করব। একদিন রাতে দুজনে ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। গল্পের ছলে আমায় জিজ্ঞেস করলেন, তুমি কি ভূতে বিশ্বাস করো কিনা? বরাবরের মতোই আমি উত্তর দিলাম, না না, একদমই না। তিনি হাসলেন, এমন ভাবে হাসলেন যেন আমি প্রচন্ড হাসির কথা বলে ফেলেছি। সেদিনের মতো বাসায় ফিরলাম। পরদিন বিকেলে আয়াজ ভাইকে ডাকতে যেয়ে শুনলাম তিনি 2 দিন আগে গ্রামে গেছেন, পরদিন ফিরবেন। আমি কিছুটা দ্বিধাবোধ নিয়ে বাসায় ফিরে আয়াজকে কল দিলাম। তার উত্তর একই। ভিডিও কলে নিশ্চিত হলাম তিনি গ্রামে আছেন। তাহলে ছাদে আমি কাকে দেখলাম? উইয়ার্ড। এবার আসি দ্বিতীয় ঘটনায়। আয়াজ ভাইয়ের সাথে উপরের ঘটনাটা শেয়ার করার পর তিনি মোটেও অবাক করেন না, বরং সাবধান করলেন যেন রাতে ছাদে না যায়। উনি নিজেও নাকি একবার এমন কিছু ফেস করেছিলেন। তার ঘটনার সারমর্ম অনেকটা এমন যে রাতে সিগারেট ফুঁকতে ছাদে উঠেছিলেন তিনি, এবং তার ভাষায় বলছি, সিঁড়িঘরের দরজা আড়াল থেকে সিগারেট জ্বালাতে হয়, নয়তো ম্যাচের আগুনগুলোর আলো নিচে রীতিমতো গার্ডিয়া এমপিরা দেখতে পেলে ছাদে এসে জেরা করবে। আমি ছাদে উঠে আগে নিশ্চিত হয়ে নিয়েছিলাম সে যে 2 সাইডে কেউ আছে কিনা, নয়তো আবার কেউ দেখে ফেললে বাবার কাছে রীতিমতো বিচার দেবে। কেউ নেই নিশ্চিত হয়ে সিঁড়িঘর থেকে সিগারেট জ্বালাতে চেষ্টা করেছিলাম। ম্যাচ 2-3 খোঁচা দিতেই কেউ একজন মুহূর্তেই ছাদের থেকে সিঁড়িঘরের দরজা ধাক্কা দিল। ভয় পেয়ে দরজার আড়াল থেকে বের হলাম। সেদিন ওনার থেকে এমন এক ধমক খেয়েছিলাম যে তারপর থেকে ছাদে উঠে আর সিগারেট খায়নি। এবং সে যাই হোক, ধমক দিয়ে আরো নিচে নামলেন না, আবার ছাদের দিকে চলে গেলেন। আমি নেমে পড়বো ভেবে আরেকবার ছাদের দিকে উকি দিয়ে লক্ষ্য করলাম ছাদে কেউ নেই, একদম খালি। কিভাবে সম্ভব? কেবলই তো ঢুকলেন তিনি ছাদে। এবার সে 3 নম্বর ঘটনায়। আয়াজ ভাইয়ের পরিবারের গ্রামে গেছেন, তিনি একা বাসায় থাকবেন। আমায় ইনভাইট করলেন মুভি নাইটের জন্য। গেলাম আমিও। মধ্যরাতের দিকে শুনতে পেলাম ছাদে যেন কেউ হাঁটছে, লাফালাফি করছে, মনে হচ্ছে যেন কয়েকশো কেজি ওজনের কিছু একটা লাফাচ্ছে। ছাদের এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে। দুজনেই ভয় পেলাম, খুব ভয় পেলাম। কিছুক্ষণ পর আমাদের ছাদ থেকে লাফানোর শব্দটা বন্ধ হয়ে গেল, যেন হাফ ছেড়ে বাঁচলাম দুজনে। তবে জানালা দিয়ে খেয়াল করলাম সামনের বিল্ডিং এর ছাদে ছায়া মতো কিছু একটা প্রান্ত থেকে ও প্রান্তে লাফালাফি করছে। ছায়া হলেও বস্তুটার এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে। এরপর দুজনেই জানালার পর্দা দিয়ে কম্বলের ভেতরে ঢুকে কাঁপতে কাঁপতে ঘুমিয়েছিলাম সেদিন। পরের একা রাতগুলো আমি আমার রুমে কাটিয়েছিলাম। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম কোয়ার্টার, তানভীর আহমেদ সূর্য ভাইয়ের ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। অসম্ভব ভালো ছিল এই স্টোরিটাও। আসলে কিন্তু এমন হয়, আমার মনে আছে আমি অনেক ছোটবেলায় কুষ্টিয়াতে যখন আমার নানা বাড়িতে গিয়েছিলাম, তখন ঠিক এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম। মানে ছাদটা মনে হচ্ছিল ছাদে কি যেন দৌড়াচ্ছে। ছাদে যাওয়ার পর দেখা গেছে কিছুই নেই। কিছু নেই বলতে একটা বিড়ালও নেই। মানে এই ব্যাপারগুলো আমার সাথে খুব ঘটেছে, আমি কানেক্ট করতে পারি। খুব সুন্দর একটা ঘটনা ছিল। আপনার কাছে এরকম ঘটনা আরো থাকলে আপনি ডেফিনেটলি পাঠাবেন। আপনার ঘটনার প্রশংসা করছি বিকজ আপনার স্টোরিটা আসলে অনেক ভালো ছিল এবং রিয়েলিটির সাথে কানেক্ট করার মতো একটা ঘটনা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসম্ভব রকম সুন্দর স্টোরির জন্য। আমি এখন যেটা করবো, পরবর্তী ঘটনা চলে যাবো আশা করছি। পরবর্তী ঘটনা আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায় বা সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমি খালেক আহমেদ। ঘটনাটি ভালো লাগছে তাই আপনার জন্য লিখে পাঠালাম। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। আমার বয়স তখন আনুমানিক 8 থেকে 9 বছর। আমাদের দাদু বাড়ি কিশোরগঞ্জ হালুয়াঘাট। দাদু বাড়িতে তেমন কেউ থাকে না বলে বাসাটা খালি থাকতো সবসময়। শুধু একজন কেয়ারটেকার ছিল, উনি মাঝে মাঝে দেখাশোনা করতেন বাড়ি। তো একবার বাসার সবাই মিলে প্ল্যান করি যে কিশোরগঞ্জ দাদুর বাড়িতে বেড়াতে যাব।
অনেকটা ফ্যামিলি ভ্যাকেশনের মতো, যে কথা সেই কাজ। সব চাচা ফুপু সব কাজিনরা মিলে চলে গেলাম দাদুর বাড়িতে। খুব আনন্দে কাটছিল প্রথম 2 দিন। একসাথে খাওয়া দাওয়া, রান্না বান্না, বিকেলে গ্রামের পথ ধরে ঘুরে বেড়ানো। প্রথমে বলে রাখি, ওই গ্রামে অনেক পুরনো একটা বট গাছ রয়েছে এবং বট গাছটা এতটাই বড়, অনেকে গাছটা দেখতে চায়। আমারও তেমন প্ল্যান করেছিলাম। তখন কেউ একজন আমাদেরকে নিষেধ করলো যে একদম ভর দুপুরবেলা যেন কোনোভাবে সেই গাছটার কাছে না যায়। জিজ্ঞেস করা হলো কেন? উনি বললেন ওই গাছে নাকি খুব বড় ধরনের খরল বা গর্ত আছে, ভর দুপুরবেলা কেউ গেলে নাকি আর ফেরত আসে না। আমরা এমন একটা পাত্তা দিলাম না এবং চলে আসলাম সেই বট গাছ দেখতে। আমি তখন অনেক ছোট, তাই মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল। তাও সবাই একসাথে ছিলাম এবং এই জন্যই ভয়কে পাত্তা দেয়নি। বট গাছটা দেখা শেষ হলে বাসায় ফিরে আসলাম সবাই। এসে আমারও যে কার সেই ঠান্ডা মাথায় যেন ব্যস্ত হয়ে পড়লাম আনন্দ করতে। ঠিক মাগরিবের আজানের পর থেকে আমার কেমন জানি অস্থির লাগা শুরু হলো। মনে হলো বাইরে থেকে কেমন নাম ধরে ডাকছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আম্মুকে বনাতে আম্মু বলল অনেক লাফালাফি দুষ্টুমি করেছি তাই এমনটা লাগছে, রেস্ট নিলেই নাকি ঠিক হয়ে যাবে। পরদিন দুপুরবেলা গেলাম সবাই একসাথে পুকুরে গোসল করতে। যদিও আমি সাঁতার পারতাম না, তাও আমার কাজিনরা বলল আমায় ঘাটে বসে বসে গোসল করতে। পানিতে নামলে ডুবে যাব, কিন্তু আমি যেন কেমন নাছর বান্ধা হয়ে গেছিলাম যে আমি পুকুরে নামবই। সিঁড়ি দিয়ে একটু নামতে খুব ভয় পেয়ে গেলাম এবং আমার চাচাতো ভাই হেসে বলল তুই পারবি না, তুই এদিকে বস, আমি গিয়ে পানির মগ নিয়ে আসি, তুই মগের পানি নিয়ে ঘাটে বসে গোসল কর। এই বলে আমাকে পুকুর ঘাটে রীতিমতো একা রেখে চলে গেল মগ আনতে। তখন ওই সময়টা একদম যেন ভর দুপুর ছিল। আমি একলা ঘাটে বসে আছি। হঠাৎ অনুভব করলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকালাম, দেখলাম খুব সুন্দরী একটা মেয়ে। আগে কোনোদিন দেখিনি এত সুন্দর কাউকে। আমি মাত্র জিজ্ঞেস করতে যাব যে কে তুমি, তার আগে মেয়েটা হেসে আমার দিকে তাকিয়ে আমাকে বলল তুই না সাঁতার কাটবি, এই নে এবার সাঁতার কাট। কথাটা বলেই আমাকে পুকুরে জোর করে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। আমি যেহেতু ছোট সাঁতার পারি না, আমি ক্রমেই যেন একদম রাউন্ড রাউন্ড করতে করতে পানির একদম নিচে চলে যাচ্ছিলাম। ঠিক ওই সময় আমার চাচাতো ভাই ঘাটে এসে মগ নিয়ে এসে দেখতে পায় আমি পুকুরে ডুবে যাচ্ছি। সাথে সাথে পুকুরে নেমে আমাকে উদ্ধার করলো। এরপর কি হয়েছে তা আমার মনে নেই। আমার এই অবস্থা দেখে বাসার সবাই খুব টেনশনে পড়ে গিয়েছিল। আমি তাদের পরবর্তীতে ওই মেয়ের ঘটনাটা ফোনে বললাম। পরে গ্রামের কিছু মুরব্বীরা পুকুরে কি যেন দিয়েছিল, চাল, লবণ, টাকা, আরো কি কি যেন দিয়েছিল। এরপরে একদিনেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং এরপর থেকে আর কোনোদিনই কিশোরগঞ্জ দাদুর বাসায় যাওয়া হয়নি। ঘটনাটি একদম সত্য ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, বিশ্বাস করুন একদম রিয়েল স্টোরি। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম ভর দুপুর, ফাউজিয়া হোসেন আপুর ঘটনা। আশা করছি ঘটনাটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দেবেন। যে সবাই এখানে বিদায় নিচ্ছি আমি ফিরোজ খান। ঘটনাগুলো কানেক্ট করতে সময় লেগেছে, তাই ধীরে ধীরে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু এতটুকু বলবো ভাই, আপনার মতো ব্যক্তিত্ব আছে বলে এত সুন্দর সুন্দর ঘটনা আমারও শুনতে পারছি আমরা ভৌতিক দুনিয়াতে। সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি মানে কি বলবো, মানে আমার মনের মতো কিছু একটা পাচ্ছি মনে হচ্ছে ভৌতিক দুনিয়ায়। আবারও সেই পুরোনো ব্যাপারটা, ভূতের গল্পের যে জনারটা, সেটা মনে হচ্ছে আবারও ফিরে আসছে। অসম্ভব ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুপার বিউটিফুল স্টোরি অ্যান্ড আই হোপ আপনারা যারা যারা শুনেছেন তারাও ভীষণ এনজয় করেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের মতো বিদায় নিব। বিদায় নেওয়ার আগে প্রতিবারের মতো বলবো, আপনারাও যদি চান আপনারা ঘটনা পাঠাবেন তাহলে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর একটাই ওয়ে আছে, উইচ ইজ ইমেল আইডিটা হচ্ছে pratikdunia@gmail.com। ঠিক এই মেলে ঘটনা সেন্ড করে দিয়ে চলবে, আর কিছু করা লাগবে না। অথবা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে
নিশ্চয়ই জানেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, নতুন করে বলার কিছু নেই। আবারও বলছি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 014009301111। অবশ্যই ঘটনার শুরুতে লিখবেন ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা, দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, এখন মতো এখানে বিদায় নিচ্ছি। কাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।